আগের দুটো ভিডিওতে আমরা আলোচনা করেছি যে তোমাদের যে থার্ড সেমিস্টার আছে তার উপর আমাদের প্রথম ভিডিওতে আমরা ফিজিক্যালের উপর টোটাল আলোচনা করেছি। তারপরটা আমরা অর্গানিকের যে তোমাদের হ্যালোয়ারিন, হ্যালোঅ্যালকেন এবং অ্যালকোহল, ফেনল, ইথার সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমাদের মূলত আলোচনা থাকবে ইনঅর্গানিক পোর্শন অর্থাৎ পি ব্লক, এবং আলোচনার প্রসঙ্গ থাকবে আমাদের বায়োমলিকুলস এবং পলিমার। তাহলে চলো কথা না বলে আমরা আলোচনা শুরু করি। ফার্স্ট আমাদের কিছু কোশ্চেন আমরা এখানে রেখেছি, দেখো। যেটা তোমাদের দেখবে ইনঅর্গানিকে কিছু স্ট্রাকচার বেসড কোশ্চেন দেওয়া হয়। স্ট্রাকচার বেসড কোশ্চেন বলতে এখান থেকে তোমাকে হাইব্রিডেশন জিজ্ঞেস করে, শেপ জিজ্ঞেস করে, এখানে একটা কলম ম্যাচিং এর কোশ্চেন আছে। এরকম আরেকটা কোশ্চেন আমি তোমাদের দেখাই, তারপর আমরা বিস্তারিত যাবো। দেখো এখানেও সেরকম একটা শেপ গুলোকে তোমাকে জানতে চেয়েছে এবং তার সাথে সাথে হাইব্রিডেশন গুলোকে তোমাকে বলতে বলেছে। তো এগুলো করার আগে আমরা একটুখানি 11-এর আমরা যে ভিএসিপিআর থিওরি পড়েছিলাম বা কিভাবে শেপ ডিটারমিনেশন করে একটু রিক্যাপিচুলেশন করিয়ে দিই। দেখো এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করো। তোমরা দেখেছিলে যে কোনো মলিকুলের শেপ, মানে ইনঅর্গানিক যে মলিকুলগুলো নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, দুটো বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, আর দুই হচ্ছে কি যে লোন পেয়ার। এই লোন পেয়ার এবং হাইব্রিডাইজেশন এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট রোল প্লে করে যে স্ট্রাকচারটা কেমন হতে চলেছে বা শেপটা কেমন হবে। তো তার জন্য দেখো হাইব্রিডেশনের জন্য যে আমরা শর্টকাট রুল আমরা অলরেডি 11-এ পড়েছি সেটা একটু মনে করিয়ে নেওয়া। দেখো এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে, দেখো একটা ফর্মুলা লেখা আছে H=V+X/2, যেখানে H থেকে আমরা স্টেট অফ হাইব্রিডেশনটা বার করতে পারবো। কিভাবে বার করতে পারবো? দেখো এই ভিটা হচ্ছে এখানে যে সেন্ট্রাল অ্যাটম থাকবে, যেটা কেন্দ্রীয় মৌল থাকবে, তার বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম। এক্সটা কি? এক্স হচ্ছে কেন্দ্রীয় মৌলের সাথে যুক্ত একযোজী পরমাণু সংখ্যা, অর্থাৎ সেন্ট্রাল অ্যাটমের সাথে যতগুলো ইউনিভ্যালেন্ট এলিমেন্ট জুড়ে থাকবে তার নাম্বারটা। আর এখানে একটা কথা বলে দিই, অনেক সময় তোমরা অনেক ক্যাটায়নিক স্পেসিস বা অ্যানায়নিক স্পেসিস পাবে যাদের শেপ বলতে বলা হয়। সেখানে কিছুই নয়, এর সঙ্গে জাস্ট ইনক্লুড হবে যদি সেখানে তোমাদের অ্যানায়ন হয় তাহলে অ্যানায়নের যে চার্জ সেটাকে তোমাকে প্লাস করতে হবে, আর যদি ক্যাটায়ন হয় তাহলে ক্যাটায়নের থেকে কি করতে হবে, তাহলে অ্যানায়নের চার্জে প্লাস হবে, ক্যাটায়নে জাস্ট মাইনাস হবে। তো এটা জাস্ট এক্সট্রা এখানে ইনক্লুডেড হবে। তো আমরা চলো এক্সাম্পলে চলে যাই। কারণ অ্যানায়নের চার্জ কেন প্লাস হবে? কারণ অ্যানায়ন মানে এক্সট্রা ইলেকট্রন আছে, তো সেখানে আমাদের ওই জন্য যত বেশি নেগেটিভ সেখানে আমাদের ততটা প্লাস করতে হবে। আর ক্যাটায়নের ক্ষেত্রে যত বেশি পজিটিভ ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে ততটা আমাকে মাইনাস করতে হবে। তো এই ফর্মুলা থেকে আমরা বিভিন্ন শেপ গুলোকে অনায়াসে বার করতে পারবো। তো দেখো তার আগে একটু মনে করিয়ে নিয়ে যাক পুরোনো জিনিস। দেখো আমাদের যদি এইচ এর ভ্যালু কখনো আমাদের 2 বেরোয় তাহলে এসপি হাইব্রিডাইজড, লিনিয়ার হবে। 3 হলে কেমন হবে বলো? ট্রাইগোনাল প্ল্যানার হবে। তো এই যে শেপ গুলো কেমন হবে একটু পাশাপাশি যদি দেখে নিই তাহলে বিষয়টা বুঝতে পারবে। দেখো তো লিনিয়ার কেমন হবে সেটা তো আমার বোঝানোর কিছু নেই। লিনিয়ার কেমন হবে তোমাদের? লিনিয়ার হবে, দেখো এই হলো লিনিয়ার শেপ। লিনিয়ারটা হবে, দেখো এখানে আমাদের যদি এসপি হাইব্রিডাইজড হয় তাহলে যদি অর্থাৎ এইচ এর ভ্যালু যদি এখানে 2 বেরোয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা করব এসপি হাইব্রিডাইজড, এবং সেটা কি হবে? লিনিয়ার হবে। এখানে আমরা যেটা দেখিয়েছি মূলত যে এই হাইব্রিড অরবিটাল গুলোর পজিশন কেমন হবে, সেই পজিশনে লোন পেয়ারও থাকতে পারে, বন্ড পেয়ারও থাকতে পারে। তাহলে হাইব্রিড অরবিটালের যদি পজিশনটা আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু আমরা শেপ গুলো ভাবতে পারবো। এখানে মনে রাখবে যে লোন পেয়ার যে কোনো একটা হাইব্রিড অরবিটালে বসাবে এবং বসার পর যখন শেপটা ভাববে তখন কিন্তু লোন পেয়ারটাকে বাদ দিয়ে তোমাকে শেপটা ভাবতে হবে। তাহলে চলো আমরা একটু বুঝে নিই। দেখো এখানে প্রথম যেটা বলছে দেখো লিনিয়ার, তারপরটা বলেছে দেখো sp2 যেটা হচ্ছে সেটাকে আমরা বলি ট্রাইগোনাল প্ল্যানার। তা ট্রাইগোনাল প্ল্যানার কেমন হবে? ট্রাইগোনাল প্ল্যানার হবে এরকম শেপ। দেখো আমরা এরকম টাইপের শেপ হবে, ট্রাইগোনাল প্ল্যানার এরকম হবে। আচ্ছা, এরকম টাইপের দেখতে হবে ট্রাইগোনাল প্ল্যানার। তারপরে কি বলেছে বলো? টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল প্যাটার্ন কেমন হবে? টেট্রাহেড্রাল আমরা দেখেছি এরকম টাইপের প্যাটার্ন হবে। চতুস্তলকীয়। কেন চতুস্তলকীয় বলে তার কারণটা তোমরা নিশ্চয়ই জানো, যে আমরা যদি এই পয়েন্টগুলোকে জুড়ি তাহলে কি পাবো? একটা প্লেন, দুটো প্লেন, তিনটে প্লেন এবং চারটে প্লেন, চারটে তল দ্বারা সীমাবদ্ধ হলে একে আমরা চতুস্তলক বলি। টেট্রা মানে 4 এবং হেড্রাল মানে প্লেন, তাহলে ওই জন্য টেট্রাহেড্রাল। তারপর আমরা মিথেনের মলিকুলটা স্ট্রাকচার পেয়েছি। তো এরপর বলছি দেখো 5 হলে, এই 5টা খুব ইম্পর্টেন্ট জায়গা। দেখো 5 হলে কি হবে, এটা খুব গুরুত্বপূর্ণ, এই একটু খেয়াল করো। অর্থাৎ আগের যে তিনটে শেপ আমরা পেলাম
আগের যে তিনটে শেপ আমরা পেলাম সেখানে দেখো বন্ড অ্যাঙ্গেল গুলোর মধ্যে কোনো রকম আলাদা কোনো বন্ড অ্যাঙ্গেল নেই, প্রত্যেকটা বন্ড কিন্তু ইকুইভ্যালেন্ট। অর্থাৎ আমরা যখন 1, 3 এবং 4 যেটা পেলাম এখানে কিন্তু প্রত্যেকটা বন্ড ইকুইভ্যালেন্ট। কিন্তু দেখো এই ফার্স্ট তোমরা যে শেপটা পাচ্ছ, দেখো শেপটা জাস্ট এরকম দেখতে। কিরকম দেখতে? এরকম টাইপের দেখতে। এই যে শেপটা পেলে এর নাম হচ্ছে ট্রাইগোনাল প্লানার। আগেরটা যেমন পেয়েছিলে এটার নাম হচ্ছে, তোমরা যেটা পাবে সেটা হচ্ছে দেখো ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় বলতে পারি বা ট্রাইগোনাল বাইপিরামিডাল বলতে পারি। তাহলে এটা যদি না থাকে তাহলে ট্রাইগোনাল প্লানার। কিন্তু আমি যদি দুটো বন্ড জুড়ে দিই, ওপরে একটা নিচে একটা, যেটা PCl5 এ পাচ্ছ, সেখানে কি পাবে? সেটা হবে ট্রাইগোনাল বাইপিরামিডাল বা TPP, যাকে আমরা বলি বাংলায় বলি ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। কারণ দেখো ওপর থেকে একটা পিরামিড আকৃতি আছে, তলা থেকে একটা পিরামিড আকৃতি হচ্ছে, তাহলে ওই জন্য ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। এগুলো কিন্তু আবারও বলছি, এগুলো কিন্তু লোন পেয়ারের উপর নির্ভর করে ভ্যারি করবে। জাস্ট আমরা পজিশন অফ অরবাইটাল, হাইব্রিড অরবাইটাল সেটা বোঝাচ্ছি, এবং তার এই জায়গাগুলোতে লোন পেয়ার বসতে পারে, বন্ড পেয়ার বসতে পারে। আমরা জাস্ট কি বোঝাতে চাইছি যে অরবাইটাল গুলো আফটার হাইব্রিডেশন কিরম পজিশনে থাকবে। তারপর দেখো এই শেপটা কেমন হবে। এই শেপটা অলরেডি দেখো তোমরা ভাবতে পারবে আগের শেপের থেকে ডিফার করবে কোথায়। সেটা হচ্ছে দেখো যেটাকে আমরা অক্টাহেড্রাল বলি বা অষ্টতলকীয় বলি। দেখতে কেমন লাগবে? এরকম টাইপের লাগবে অক্টাহেড্রাল। দেখো তো এখানে আর এখানের মধ্যে একটা বেসিক ডিফারেন্স খেয়াল করে দেখো। এই দুটো শেপের মধ্যে এখানে কিন্তু বন্ড প্রত্যেকটা কিন্তু ইকুইভ্যালেন্ট হলেও এটাই কিন্তু প্রত্যেকটা বন্ড ইকুইভ্যালেন্ট নয়। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে প্রত্যেকটার বন্ড অ্যাঙ্গেল দেখো 90 ডিগ্রি, কিন্তু এখানে দেখো বন্ড অ্যাঙ্গেল গুলো কি হচ্ছে দেখো, এইগুলো হচ্ছে দেখো 90 ডিগ্রি, বাস এদের মধ্যে কিন্তু 120 ডিগ্রি। ফলে এখানে দুটো টাইপের বন্ড আমরা পাবো। এখানে সেটা কি পাচ্ছি দেখো, এইখানে প্রত্যেকটি ইকুইভ্যালেন্ট বন্ড, বাট আমরা এখানে কি পাচ্ছি, এইগুলোকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল বা অক্ষীয়, আর এগুলোকে বলা হচ্ছে নিরক্ষীয় বা ইকুইটোরিয়াল। তাহলে দুরকম পজিশন পাচ্ছি, অর্থাৎ বন্ডের ক্ষেত্রে কিন্তু ইকুইভ্যালেন্সিটা থাকছে না। তাহলে এখানে প্রত্যেকটা বন্ড ইকুইভ্যালেন্ট, এখানে প্রত্যেকটা বন্ড ইকুইভ্যালেন্ট, এখানেও প্রত্যেকটা বন্ড ইকুইভ্যালেন্ট, এখানেও প্রত্যেকটা বন্ড ইকুইভ্যালেন্ট। তাহলে ডিফার কোথায় করছে? আমাদের এই শেপটায় গিয়ে, যেটাকে বলা হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল বা TBP শেপ। তাহলে এই ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপে আমরা দেখতে পাচ্ছি, বা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়তে দেখতে পাচ্ছি, আমাদের কিন্তু পজিশনগত পার্থক্য থাকছে। আর একটা শেপ আমি আর তোমাদের এখানে কোনো বানিয়ে দেখাতে পাচ্ছি না, সেটা হচ্ছে দেখো এই শেপটা, এই যেটা sp3d2 হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিডাল, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এখানেও কিন্তু অ্যাক্সিয়াল এবং ইকুইটোরিয়াল পজিশন গুলো পাওয়া যাবে, অর্থাৎ সবকটা বন্ড কিন্তু ইকুইভ্যালেন্ট হবে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা দেখবো পরে কোশ্চেনে যাবো। দেখো এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। দেখো বোঝার বিষয় যে জায়গাটা, আমরা যদি মনে করো sp3 মানেই কিন্তু সবসময় টেট্রাহেড্রাল হবে না। যেমন তুমি দেখবে মিথেন টেট্রাহেড্রাল এরকম টাইপের শেপ পাবে। কিন্তু যদি দেখো লোন পেয়ার আছে, যেমন তুমি যখন অ্যামোনিয়া দেখবে, PCl3 দেখবে, সেখানে যদি আমি একটা লোন পেয়ার বসিয়ে দিই, এখানে একটা লোন পেয়ার বসালাম, তাহলে লোন পেয়ারটা বসে গেলে এটা কি আর তোমার টেট্রাহেড্রাল লাগছে? এটা পিরামিড আকৃতি হয়ে যাবে। তাহলে PCl3 বা অ্যামোনিয়া বা তোমরা মিথেন দেখবে সবকটাই কিন্তু sp3, ওখানে কোনো লোন পেয়ার না থাকায় sp3 এবং মিথেনের ক্ষেত্রে টেট্রাহেড্রাল। এখানে লোন পেয়ার বসে যাওয়ায় হাইব্রিড অরবিটালে লোন পেয়ারটাকে বাদ দিয়ে যদি ভাবি, তাহলে কি হবে? আমরা এখানে শেপটা কি পাচ্ছি? এখানে আমরা শেপ পাচ্ছি টেট্রাহেড্রালের বদলে এখানে আমাদের পিরামিডাল বলতে হবে। ঠিক একই রকম যদি তুমি H2S বা H2O তে যাও, সেখানে দেখবে sp3, কিন্তু সেখানে কি হবে? আর একটা বন্ডের জায়গায় আর একটা আমরা কি পাবো? লোন পেয়ার পাবো। তাহলে এই লোন পেয়ারটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে কি হবে? শেপটা দেখো, এখানে কিন্তু তোমরা পাচ্ছ ভি শেপ বা অ্যাঙ্গুলার। তাহলে H2O, H2S এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এগুলোও sp3, কিন্তু লোন পেয়ারটাকে যদি ওয়ান অফ দা হাইব্রিড অরবিটালসে বসাই, তাহলে সেখানে কিন্তু আর শেপটা তখন কিন্তু আর টেট্রাহেড্রাল বলা যাবে না। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যে sp3 হলে সেটা টেট্রাহেড্রাল হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে লোন পেয়ারের নাম্বার কটা আছে। তাহলে শেপ ডিটারমিনেশনে দুটো ফ্যাক্টর কাজ করবে, একটা হচ্ছে অবশ্যই হাইব্রিডাইজেশন, আর 2 নম্বর হচ্ছে লোন পেয়ার কটা আছে। চলো আরেকটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো পাবে মানে তোমরা এখানে এক্সাম্পল গুলো দেখাবো তখন পাবে। এই শেপটা দেখো, এটা হচ্ছে PCl5, sp3 ডিহাইব্রিডাইজড। sp3 হাইব্রিডাইজ হলে PCl5 আমরা একটা এক্সাম্পল পেলাম। কিন্তু যখন তুমি দেখবে
SF4 পাবে। SF4 যখন করবে দেখবে সেখানেও তুমি পাবে sp3 ডিহাইব্রিডাইজড। কিন্তু এখানে যেটা বোঝার বিষয় দেখো, এখানে কিন্তু একটা লোন পেয়ার আছে। এবার দেখো এখানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, লোন পেয়ারের এই যে শেপটা, এখানে কিন্তু লোন পেয়ার যে কোনো জায়গায় বসতে পারবে না। তো মিনিমাইজ রিপালশন, কারণ তোমরা জানো ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে কি হয়, বিকর্ষণ হয়। তাহলে এই ইলেকট্রনিক বিকর্ষণকে মিনিমাইজ করার জন্য লোন পেয়ার মাস্ট বি প্লেসড ইন ইকুইটোরিয়াল পজিশন। বেনস রুল কি বলছে, যে লোন পেয়ার গুলোকে সবসময় আমাদের এই ইকুইটোরিয়ালে বসাতে হবে বা নিরক্ষীয়তে বসাতে হবে, এবং বেশি ইলেকট্রোনেগেটিভ গ্রুপগুলো সেগুলো আমাদের এখানে বসবে। তবে এখানে 90 ডিগ্রি, এখানে রিপালশনটা বেশি হলেও ক্ষতি নেই, যদি বেশি ইলেকট্রোনেগেটিভ সে তো ইলেকট্রনটাকে উইথড্র করে নিজের দিকে টেনে নিয়ে চলে যাবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তাহলে কি মনে রাখবো, যদি বাকিগুলো তো আমাদের ইকুইভ্যালেন্স শেপ এখানে তুমি যে কোনো জায়গায় বসাতে পারো, আর মিনিমাম, তাহলে একটা কথা মনে রাখতে হবে, লোন পেয়ারের রিপালশনটাকে মিনিমাম করার জন্য আমাকে লোন পেয়ারটা এমন জায়গায় বসাতে হবে যাতে করে এই রিপালশনটা মিনিমাম হয়। তো এখানে আমরা যখন SF4 দেখবে একটা লোন পেয়ার আছে, দেখবো আমরা ওই লোন পেয়ার থাকার জন্য লোন পেয়ারটা তাহলে কোথায় বসবো, আমরা যদি এইখানে বসাই। দেখো লোন পেয়ারটাকে যদি আমরা এই জায়গাটাতে বসাই, ওয়ান অফ দ্য ইকুইটোরিয়াল পজিশন, তাহলে দেখো এটা কিসের মতো লাগছে, সিস। পার্কে গিয়ে আমরা দেখেছি সিস থাকে, বাচ্চারা খেলা করে, তোমরাও করেছো খেলা, তো দেখো সিস শেপ পাচ্ছ। তাহলে SF4 কিন্তু sp3d, PCl5ও sp3d, কিন্তু এটাকে একটা লোন পেয়ার থাকার জন্য এটা কিন্তু সিস হলো। আবার একই রকম যদি তুমি বিআর বিআরএফ3 নাও, হ্যাঁ, ইন্টারহ্যালোজেন যেগুলো মতো ICl3 নাও, এই কম্পাউন্ডগুলোতে তুমি দেখতে পাবে ওটাও sp3d হবে, কিন্তু সেখানে কি পাবে দেখবে আরেকটা লোন পেয়ার। তাহলে আরেকটা লোন পেয়ারকে কোথায় বসাবো, সেটাকেও আমাকে ওয়ান অফ দ্য ইকুইটোরিয়াল পজিশনে বসাতে হবে। তাহলে তখন কিন্তু শেপটা দেখো টি শেপ হয়ে যাবে, এবং এই লোন পেয়ার গুলো থাকার কারণে এ কি করবে, একটু রিপেল করবে, ফলে একটু বেন্ড হয়ে যাবে, বেন্ড টি শেপ হবে। তো অপশানে যদি টি শেপ থাকে সেটাই লিখবে, আর যদি বেন্ড টি শেপ থাকে সেটা হবে আরো বেশি অ্যাকুরেট, ঠিক আছে। তাহলে একটা জিনিস কি শিখলে, শুধুমাত্র হাইব্রিডেশন একমাত্র ফ্যাক্টর নয়, এর সাথে সাথে কটা লোন পেয়ার আছে সেটাও কিন্তু কাউন্ট করতে হবে। লোন পেয়ারের পজিশনটা, লোন পেয়ার ওয়ান অফ দ্য হাইব্রিড অরবিটালে বসছে, এবং যে রিপালশন তাকে মিনিমাইজ করার জন্য এমন জায়গায় বসবে যাতে এই রিপালশনটা মিনিমাইজ হয়, এবং ফাইনালি লোন পেয়ারটাকে বাদ দিয়ে কিন্তু শেপটা আমাকে ভাবতে হবে। চলো এবার আমরা বাস্তব এক্সাম্পলে চলে আসি। তো আমাদের যেটা বোঝালাম, দেখো খেয়াল করো, আমরা চলে যাই যে কোশ্চেনগুলো আমরা প্রথমে দেখেছিলাম, একটা কলম ম্যাচিং এর কোশ্চেন দেখো। আচ্ছা দেখি, চলো এই কোশ্চেনটা, এখানে একটা কলম ম্যাচিং দিয়েছে, তোমরা অলরেডি আমি যেটা শেখালাম সেটাকে যদি অ্যাপ্লাই করো তোমরা নিজেরাই পারবে। তো সেটা কি হয়েছে বলো, এখানে আমাদের বলেছে, এখানে এর শেপ বলেছে এবং হাইব্রিডেশন চাইনি, তবু বার করে দিতে পারি। কি করে বার করে নেবো, আমরা দেখি এখানে দেখো SF4 আমরা অলরেডি বললাম, সিস কেন হবে একটু দেখে নাও। আমরা যদি এখানে এইচ এর ভ্যালুটা বার করি, দেখো v প্লাস এক্স কত, এখানে 6 প্লাস 4/2, তাহলে ভ্যালুটা কত আসছে, 5 আসছে। 5 মানে কি, sp3d বলে আমরা হাইব্রিড অরবিটালগুলোর পজিশন পেয়ে যাব। এবার লোন পেয়ার কি আছে সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, দেখো এটা 5, এটা 4, যদি এটা 5 এটা দুটোই 5 হতো তাহলে কিন্তু কোনো লোন পেয়ার নেই। অর্থাৎ আমাদের যে এইচ এর ভ্যালু বেরোচ্ছে এটাও যদি তাই হতো তাহলে কিন্তু কোনো লোন পেয়ার নেই। কিন্তু দেখো এখানে 4 বেরোচ্ছে, তার মানে 5 মাইনাস 4, এখানে একটা লোন পেয়ার আছে। তো লোন পেয়ারের পজিশনটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট চাইনি, তবু লোন পেয়ারের পজিশনটা যদি বসাই তাহলে আমরা অলরেডি বললাম শেপটা কেমন হবে, এর হবে অ্যান্সার সিস। এরপর মানে SF4 কেমন হবে, সিস শেপ হবে, এটা আমি তোমাদের অলরেডি দেখালাম, এরকম টাইপের হবে। এরপর চলে এসো BRF3, অলরেডি আমি বলেছি এর শেপটা কেমন হয় বলো, একই রকম হাইব্রিডেশন বার করো। হ্যালোজেনের আউটার মোস্ট সেলে কটা ইলেকট্রন আছে, 7টা, প্লাস 3টে ইউনিভ্যালেন্ট এলিমেন্ট জুড়ে আছে, তাহলে কত হবে, এখানেও দেখো 5 আসছে, মানে এটাও sp3d। কিন্তু এখানে লোন পেয়ার কটা আছে, দেখো এটা 5, বাট এটা দেখো 3, তাহলে কটা লোন পেয়ার আছে, দুটো লোন পেয়ার আছে। তাহলে আমাদের শেপ কেমন হবে, যখন আমি অলরেডি বলেছি বেন্ড টি শেপ, তাহলে BRF3 আমাদের একটু বেন্ড টি শেপ হবে। দেখো দুটো লোন পেয়ার আছে। এরপরে কোশ্চেন দিচ্ছে PCl3
এটা কি হবে চলো করি। ফসফরাসের আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন প্লাস 3 4 sp3। sp3 মানে টেট্রাহেড্রাল হয়। এখানে কি লোন পেয়ার আছে? দেখো এখানে 4 এখানে 3 ভ্যালু রয়েছে, তাহলে লোন পেয়ার একটা আছে। তাহলে এখানে পিরামিডাল হবে। লোন পেয়ারকে ওয়ান অফ দ্য হাইব্রিড অরবিটাল যদি বসিয়ে দাও তাহলে এটা কি হবে? পিরামিডাল হবে। তো এটার অ্যান্সার তাহলে কোনটা হলো? এটা হলো আমাদের এইটা, এটা হলো পিরামিডাল। আর অ্যামোনিয়াম আয়নে যদি তুমি অ্যাপ্লাই করো একইভাবে এইচ, ভ্যালু কত বেরোবে? নাইট্রোজেনের আউটার মোস্ট শেলেও 5টা ইলেকট্রন আছে, 5 প্লাস 4টে হাইড্রোজেন, আর ক্যাটায়ন বলে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে -1 করে দেবো বাই 2। তাহলে এখানেও কত আসছে দেখো, এখানেও আমাদের আসছে, খেয়াল করো যদি আমরা ভ্যালুগুলো যদি বারবার বার করি, দেখো নাইট্রোজেনের 5 4 9, তাহলে এখানেও কিন্তু আমাদের 9, আর এখান থেকে বাদ দিলে আমাদের 8 4 আসছে। 4 মানে এটাও sp3। বাট এখানে কি কোনো লোন পেয়ার আছে? না, কারণ এখানে 4, এটাও 4, লোন পেয়ার 0। তাহলে এটা মিথেনের মতো এক্স্যাক্টলি কেমন হবে? টেট্রাহেড্রাল প্যাটার্নেরই হবে। তাহলে আমাদের শেপ কি হবে? NH4 আমাদের শেপ এরকম টাইপের হবে। তাহলে এইভাবে শেপ গুলো তোমরা এখান থেকে কোশ্চেন থাকতে পারে, আশা করি পারবে। চলো আর একটা কোশ্চেন দেখি, এরকম আছে দেখো। এই কোশ্চেনটা ঠিক একই রকম ভাবে তোমরা শেপ বার করতে পারবে। এখানে হাইব্রিডেশন হচ্ছে, এসে কি করে বার করবে? অ্যাপ্লাই করি জেনন আউটার মোস্ট শেলে 8, আর এখানে খুব ভালো করে মনে রাখবে এখানে কিন্তু অক্সিজেন ডাইভ্যালেন্ট, ফলে এটা হিসাবে আসবে না। ডাইভ্যালেন্ট কিন্তু ওখানে হিসাবে আসবে না। এক্স কি ছিল? নাম্বার অফ মোনোভ্যালেন্ট বা ইউনিভ্যালেন্ট এলিমেন্ট, যাদের যোজ্যতা 1। অক্সিজেনের যোজ্যতা কত জানি আমরা? 2। তাহলে এটা কিন্তু এই ফর্মুলায় আসবে না। 4 4 মানে sp3। লোন পেয়ার আছে, লোন পেয়ার দেখো এটা 3 এটা 4, তাহলে একটা লোন পেয়ার আছে। তাহলে লোন পেয়ার যদি থাকে তাহলে আমাদের এখানে sp3 হচ্ছে, তাহলে শেপটা কেমন হবে? sp3 তো অপশনে এমনি দেখতে পাচ্ছ, এটা sp3 অপশন পাচ্ছ, তাহলে এটা হবে এরকম টাইপের শেপ হবে। পরের যে অপশন দিয়ে দেখো xcf2, তাহলে এখানে 8 প্লাস 2 বাই কত আসছে? বাই আমরা 2 করলে কত আসছে? 5 5 মানে sp3d। আর লোন পেয়ার আছে দেখো 5 এটা 2, তাহলে 5 এটা 2, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3টে লোন পেয়ার আছে। তাহলে লোন পেয়ার 3খানা আছে, এবং দেখতে পাচ্ছ sp3d। লোন পেয়ার কোথায় বসে? sp3d হলে লোন পেয়ার মাস্ট বি প্লেসড ইন ইকুইটোরিয়াল পজিশন। তাহলে লোন পেয়ার বাদ দিয়ে যদি ভাবি তাহলে হবে লিনিয়ার। তাহলে আমাদের এর শেপটা কেমন হবে? এর শেপটা হবে আমাদের এইটা। দেখো লোন পেয়ার গুলো এই জায়গায় বসে থাকবে, তাহলে লোন পেয়ার বাদ দিলে শেপ কেমন হবে? শেপ হবে লিনিয়ার, সরল রৈখিক। তাহলে এটার আমাদের অপশন কোনটা হলো? এটার অপশন এটা হলো, এটার অপশন এটা হলো। এবার চলে আসে এই শেপটা। দেখো এখানে আবার বলছি এটা কিন্তু আমাদের হিসাবের মধ্যে যাবে না অক্সিজেনটা, তাহলে আমাদের কি হবে? 8 প্লাস 4 এইচ এর ভ্যালু বেরোবে বাই 2, মানে কত আসছে? 6 6 মানে আমাদের sp3d2। তাহলে 6 মানে sp3d2। আর শেপটা কেমন হবে? এখানে কিন্তু কোনো ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল নেই, সবচেয়ে দূরে থাকবে। যেমন ধরো এখানে কিন্তু আমাদের কোনো ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল পজিশন নেই, আগেরটাই যেমন ছিল। এখানে তোমাদের লোন পেয়ারটা দূরে থাকার চেষ্টা করবে, তো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সবচেয়ে দূরে যদি লোন পেয়ারটা থাকে সেইখানে কিন্তু থাকার চেষ্টা করবে। যদি কখনো শেপ এরকম পাও সেখানে কিন্তু এখানে কেন তখন প্রত্যেকটা ইকুইভ্যালেন্ট পজিশন, প্রত্যেকটাই 90 ডিগ্রি। তো এখানে এখানে আর ধরো দুটো লোন পেয়ার আছে, তাহলে একটা যদি এই জায়গায় বসাও, একটা এই জায়গায় বসাবে, বা এই জায়গায় বা এই জায়গায় বসাবে, তাহলে অপোজিটে বসাবে টু মিনিমাইজ রিপালশন। তো এখানে আমাদের কি হচ্ছে? 6 হচ্ছে ভ্যালুটা। 6 মানে আমাদের দেখতে পাচ্ছ লোন পেয়ার কি আছে, দেখে নি লোন পেয়ার কটা আছে? 6। এখানে 4 একটা অক্সিজেন, এই অ্যাটমটা কিন্তু ধরবে তখন, শুধু এই হাইব্রিডেশন বার করার সময় ধরবে না, কিন্তু সাবস্টিটিউয়েন্ট অ্যাটম কটা আছে? একটা অক্সিজেন, আর তাহলে কটা লোন পেয়ার? তাহলে আমাদের একটা লোন পেয়ার আছে। তাহলে কেন? এখানে 4 আর অক্সিজেন কত? অক্সিজেনের 1, তাহলে মোট আমাদের 5টা সাবস্টিটিউয়েন্ট লেগে আছে। তাহলে 6 বিয়োগ 5, তাহলে কত হবে? 1, একটা লোন পেয়ার আছে। তাহলে এর শেপটা কেমন হবে? এর শেপটা আমি এখানে লিখছি দেখো, sp3d2 দেখে তো এমনি তুমি অপশনে টিক মেরে দিতে পারবে, তবু এর শেপটা একটু বলে দিই। এর শেপটা হবে স্কোয়ার পিরামিডাল। এর শেপটা দেখতে লাগবে এরকম, স্কোয়ার পিরামিডাল, এটা হবে এর শেপ। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো xcf6। xcf6 এর দেখো শেপটা কেমন হবে চলো দেখিনি। xc হচ্ছে 8 প্লাস 6, তাহলে ভ্যালুটা কত আসছে? 2 দিয়ে ডিভাইড করলে,
তাহলে ভ্যালুটা আসছে 7, মানে sp3d3। দেখো এখানে অপশন থেকেই কিন্তু তুমি পেরে যাবে। দেখো লোন পেয়ার আছে, হ্যাঁ লোন পেয়ার আছে, কেন এটা 7 এটা 6, তাহলে একটা লোন পেয়ার আছে। তাহলে আমি আগে হাইব্রিড অরবিটালের পজিশনগুলোকে যদি আগে বানাই, ধরো আমি যদি সেভটা না করে আগে যদি হাইব্রিড অরবিটালের পজিশনগুলোকে যদি বানাই, দেখো তাহলে হাইব্রিড অরবিটালের পজিশনগুলো কেমন হবে, এরকম টাইপের হবে। দেখো এখানে জেনন আছে, তাহলে হাইব্রিড অরবিটালে যদি পজিশনগুলো এইভাবে করে, এইভাবে হাইব্রিড অরবিটালের পজিশন। এবার ফ্লুরিন গুলো কোথায় থাকবে, দেখো লোন পেয়ার একটা আছে, লোন পেয়ারকে তুমি যে কোনো একটাকে এখানে বসিয়ে দিলে, এখানটা বসালে, আর বাকিগুলো কি বসালে, অবশ্যই ফ্লুরিন বসবে। তাহলে এটা দেখো পুরোপুরি পেন্টাগোনাল বাইপিরামিডালও বলা যাবে না, কারণ দেখো এখানে একটা লোন পেয়ার আছে, তাহলে পুরোপুরি যেমন IF7 এখানে কিন্তু পেন্টাগোনাল বাইপিরামিডাল নয়, অথচ দেখো এটা কিছুটা ডিস্টর্টেড, তাই জন্য পুরোপুরি অক্টাহেড্রালও নয়, অর্থাৎ পুরোপুরি অষ্টতলকও বলতে পারবো না, আবার পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয় বলতে পারবো না, তাই জন্য এটার নাম হচ্ছে দেখো ডিস্টর্টেড অক্টাহেড্রাল, এবং হাইব্রিডাইজেশন দেখো sp3d3। আশা করি বোঝাতে পারলাম। তারপরে চলে যাই কোশ্চেনে, দেখো এরম সেপ বেসড কিছু কোশ্চেন আসবে। তারপরে কিছু কোশ্চেন দেখা হয়েছে, দেখো যে তোমরা কিছু অ্যালোট্রপ পাবে, মানে রূপভেদ পাবে, যেমন তোমরা পাবে ফসফরাস, ফসফরাসের হোয়াইট ফসফরাস, রেড ফসফরাস, সালফারের রম্বিক মনোক্লিনিক। তো এর উপরে একটা কোশ্চেন আছে, দেখো কি বলছে কোশ্চেনটা, বলছে যে তোমরা জানো যে রেড ফসফরাসের যে শেপ আর হোয়াইট ফসফরাসের শেপ, দেখো কোশ্চেন করেছে কি অ্যাসারশন রিজন হোয়াইট ফসফরাস ইজ লেস স্টেবল and hence more reactive than other solid allotrope of normal condition। তো দেখো এখানে আমরা কি বলি, দেখা যাক স্ট্রাকচার বেসড কোশ্চেন, কিন্তু এটা অনেকটা তোমরা দেখবে হোয়াইট ফসফরাসে একটা টেট্রাহেড্রালের যে 4টে কর্নার সেখানে ফসফরাস গুলো রয়েছে, অর্থাৎ এরকম যদি শেপটা হয় ফসফরাস গুলো এখানে রয়েছে। এবং পি অরবিটালের যেহেতু মনে করো অরবিটাল গুলো কি থাকে, এরকম ভাবে পারপেন্ডিকুলার থাকে পি অরবিটাল, তো যদি এদের মধ্যে বন্ড হয়, বন্ড হওয়া উচিত কত, দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হওয়া উচিত, কিন্তু দেখো এইভাবে শেপের থাকার জন্য একটা দেখো সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, যেখানে বন্ড অ্যাঙ্গেল কত বলো 60 ডিগ্রি। তাহলে এ কিন্তু শুরু থেকেই একটা অ্যাঙ্গুলার স্টেনের মধ্যে রয়েছে, অর্থাৎ কৌণিক পীড়নের মধ্যে রয়েছে। তাহলে এই মলিকুলটা সহজেই কি হতে পারে, অ্যাটমিক স্টেটে চলে যেতে পারে, এটা খুব একটা স্টেবল নয়। তাহলে রেড ফসফরাসে কি হচ্ছে, এই পার্টগুলোই আবার জুড়ে জুড়ে দেখবি একটা পলিমেরিক ফর্ম নিচ্ছে। দেখো তাহলে আগেরটা একটা কৌণিক পীড়ন ছিল, কিন্তু দেখো ওখান থেকে এখানে দেখো কৌণিক পীড়ন হয়তো আছে, কিন্তু এগুলো একটা পলিমারিক চেনের আকারে রয়েছে, ফলে এখান থেকে অ্যাটম বেরিয়ে আসা বা রিয়াকশন করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে এখানে, কারণ এখান থেকে একটা পলিমারিক চেনের মধ্যে আছে, সেখান থেকে একটা আইসোলেট করে অ্যাটমকে রিয়াকশন করানো বড় ডিফিকাল্ট, ফলে এটা বেশি রিয়াক্টিভ। তাহলে হোয়াইট ফসফরাস বেশি রিয়াক্টিভ, রেড ফসফরাস কম রিয়াক্টিভ। তো রিজন বলছে দেয়ার ইজ অ্যান অ্যাঙ্গুলার স্ট্রেন্থ অফ P4, একদম ঠিক বলেছে। কৌণিক পীড়নের যে কথাটা বললাম, যে পি অরবিটাল যদি পিওর অরবিটাল বন্ডিং, পিওর স্টেটে বন্ডিং করে পি অরবিটাল, এরা পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। পি অরবিটাল গুলো তোমরা দেখেছো, পি অরবিটালের ছবিগুলো কেমন থাকে, এরকম ভাবে থাকে PX PY PZ, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হওয়া উচিত 90 ডিগ্রি, কিন্তু একে জোর করে 60 ডিগ্রিতে রাখা হয়েছে, ফলে একটা অ্যাঙ্গুলার স্ট্রেন রয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে হোয়াইট ফসফরাস ইজ লেস রিয়াক্টিভ, লেস স্টেবল অ্যান্ড হেন্স মোর রিয়াক্টিভ, ঠিক বলেছে। পরেরটাও ঠিক বলছে, তবে কারণটা কি বলছে, অ্যাঙ্গুলার স্ট্রেন ইজ দ্য ইন P4 মলিকুল, এটাও ঠিক বলছে। পরেরটা কি কোশ্চেন বলছে, দেখো P4O10 বলছে এর মধ্যে কটা পিওপি বন্ড আছে। এটা কেন রাখলাম, দেখো এই কোশ্চেনটার সঙ্গে রিলেটেড আমরা যদি P4 এর স্ট্রাকচার দেখি, বইটা একটু কমপ্লিকেট করে তোমাদের ছবিটা দেওয়া আছে, খুব সিম্পলি তোমরা ভাবতে পারো। দেখো আমরা যদি এইভাবে ভাবি P4, তাহলে P4 থেকে আমরা P6 এ যদি যাই, দেখো প্রত্যেকটা এজের মধ্যে যদি একটা করে আমি অক্সিজেন জুড়ে দিই, তাহলে 6টা এজে 6খানা অক্সিজেন থাকবে। এটা কার স্ট্রাকচার হয়ে গেল, এটা হয়ে গেল P4O6 এর স্ট্রাকচার। দেখো এর সঙ্গে অনেকটা রিজেম্বল। তো এটাই তোমরা এইভাবে জাস্ট মনে রাখতে পারো, যে প্রত্যেকটা যে এজ রয়েছে, যে 6খানা এজ রয়েছে, সেই 6খানা এজে যদি 6খানা অক্সিজেন থাকে দিয়ে দিই, তাহলে আমাদের এটা হয়ে যাবে P4O6 এর স্ট্রাকচার। এবার P4O10 কি হবে, P4O10 এর জাস্ট এখানে একটা পিও বন্ড এক্সট্রা থাকবে। তাহলে যদি P4O10 দেয় আর P4O6 দেয়, যেটাই দিক না কেন, POP
পি বন্ড কটা আছে? 6খানা আছে। দেখো 6খানা। দেখো এখানে 3টে, যতগুলো এজ আছে প্রত্যেকটার মাঝে মাঝে একটা করে অক্সিজেন আছে, তাহলে 6খানা। তাহলে এই ছবিটা তোমরা মনে রাখতে পারলেই এখানে প্রত্যেকটা মাঝে মাঝে একটা অক্সিজেন দিয়ে তোমরা P4O6 পেয়ে যাবে। তারপর P4O10 জাস্ট এখানে ডাবল বন্ড করলে P4O10 পেয়ে যাবে। তাহলে এইরকম কোশ্চেনও আমাদের থাকতে পারে, কটা, এটাও আসতে পারতো P4O10 এ কটা PO বন্ড আছে। তোমরা এই সেপ বেসড কোশ্চেনগুলো এইভাবে কিন্তু ভাবতে হবে। নেক্সট আমরা চলে যাই। আচ্ছা, এখানে এরম আরো কিছু সেপ বেসড কোশ্চেন দিয়েছে, অর্থাৎ আমরা আকৃতিগত যে রকম কোশ্চেন দেওয়া হয়। দেখো এখানে যে অক্সো অ্যাসিড তোমরা পাবে, সালফার, ফসফরাস, এখানে এখানে বলছে কোথায় পিপি বন্ড রয়েছে। তো এখানে একটু বলে দিই তোমাদের, দেখো সেটা কি, ধরো ফসফরিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, দেখো এটা ভালো করে মাথায় রাখবে। ফসফরিক অ্যাসিড আছে, দুটো ফসফরিক অ্যাসিড মলিকুল থেকে এই কথাগুলো টার্মগুলো পাবে, পাইরো, তারপর তোমরা মেটা, এই কথাগুলো পাবে। এই কথাগুলোর ব্যাপারটা কি একটু বুঝে নাও। যদি দেখো দুটো অক্সো অ্যাসিড থেকে একটা ওয়াটার মলিকুল বেরিয়ে গেল, অর্থাৎ এখান থেকে যদি একটা ওয়াটার মলিকুল বেরিয়ে চলে যায়, খুব ইম্পর্টেন্ট কথা, দেখো দুটো ফসফরিক অ্যাসিড থেকে একটা ওয়াটার মলিকুল বেরিয়ে গেল, তাহলে কিরকম শেপ হবে? তাহলে আমাদের এই মলিকুলটা তৈরি হবে, দেখো এটা পাবো আমরা, এর নাম হলো পাইরোফসফরিক অ্যাসিড। অর্থাৎ এইভাবে যদি সালফিউরিক অ্যাসিড থেকে যদি দুটো সালফিউরিক অ্যাসিড মলিকুল থেকে যদি একটা ওয়াটার মলিকুল বেরিয়ে পাইরো সালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা ওলিয়াম বলি, ঠিক একই রকম যদি একটা ফসফরিক অ্যাসিড থেকে, একটা ফসফরিক অ্যাসিড আছে, একটা ফসফরিক অ্যাসিড থেকে যদি একটা ওয়াটার মলিকুল বেরিয়ে যায়, আমি পুরো স্ট্রাকচার লেখার দরকার নেই, ধরো H3PO4, এখান থেকে যদি একটা ওয়াটার মলিকুল বেরিয়ে যায় তাহলে কি হবে? HPO3, এটা হবে মেটাফসফরিক অ্যাসিড। তাহলে এটা পাইরোফসফরিক অ্যাসিড, এটা মেটা। তাহলে দুটো মলিকুল থেকে যদি জল বেরোয় তাকে বলে পাইরোফসফরিক অ্যাসিড। আর তোমরা যেমন মেটাবোরিক অ্যাসিড শুনেছো, বোরিক অ্যাসিড থেকে একটা ওয়াটার বেরিয়ে গেলে আমরা পাই মেটাবোরিক অ্যাসিড। তাহলে মেটা আর পাইরো কথাটা বুঝেছো। দুটো অক্সো অ্যাসিড থেকে যদি একটা মলিকুল জল বেরিয়ে যায় তাকে বলছে পাইরো, আর যদি একটা মলিকুল থেকে বেরোয় তাকে আমরা বলছি মেটা। তো আমাদের কোশ্চেনটা কি ছিল, কোথায় পিপি বন্ড আছে? দেখো অ্যাকচুয়ালি এইটাই ওখানে দিয়েছে, এটা এটা অ্যাকচুয়ালি এরকম সাইক্লিক প্যাটার্নে থাকে। সবকটা শেপ আমাদের জানার দরকার নেই, তবু একটু বলে দিচ্ছি। দেখো যে এখানে যদি আমরা দেখি যে এইভাবে কিন্তু এটা থাকে মলিকুলটা, এই যে ট্রাইমার রূপে থাকে, মানে যে পাইরোফসফরিক অ্যাসিডের ভুল বললাম, কিন্তু আমাদের যে মেটাফসফরিক অ্যাসিড থাকে এইভাবে কিন্তু ট্রাইমার রূপে থাকে, ঠিক আছে। তো এটাতে আমাদের পিপি বন্ড নেই। পরেরটা কি বলছে দেখো, পরেরটা হচ্ছে হাইপোফসফরিক অ্যাসিড। অর্থাৎ হাইপো কথাটা কখন আসবে? আবার যদি কোনো অক্সিজেন কমে যায়, কোনো অক্সো অ্যাসিড, যেমন তোমরা শুনে থাকবে, পরে দেখবো আমরা আলোচনায়, তোমাদের মনে করো ক্লোরিক অ্যাসিড, তাহলে এখান থেকে যদি অক্সিজেন কমে যায় তাহলে কি বলবো? হাইপোক্লোরিক অ্যাসিড। সেরকমই যদি মনে করো ক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস, হাইপো মানে কমে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, একটা অক্সিজেন কমে যাচ্ছে। তো দেখো এখানে এই যে শেপটা তোমাদের, যেটা বি এর, যদি আমি আঁকি, দেখো এগুলো একটু খেয়াল রাখতে হবে, শেপ গুলোকে একটু কিন্তু দেখতে হবে। এগুলো কিন্তু নর্মাল ওই ভিএসিপিআর থিওরি দিয়ে তুমি পাবে না, এটা শেপ গুলো একটু প্র্যাকটিস করতে হবে। দেখো কি বলছে, এটা শেপ কি H4P2O6, তাহলে এইটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বন্ডিংটা রয়েছে। আচ্ছা, তারপরটা পাইরোসালফিউরিক অ্যাসিড, দেখো এখানে এটা এটা শেপ আমি অলরেডি এঁকে রেখেছি, H4P2O7, দেখো এটা তো দেখতেই পাচ্ছ এখানে পিওপি বন্ড রয়েছে, ওখানে পিপি বন্ডের কথা বলা হয়েছে, পিওপি বন্ড এখানে রয়েছে। আচ্ছা, তারপর কি বলছে দেখো আমাদের খেয়াল করো, আর এইটা বলছে P4O2O5, ওটার তোমাদের শেপ বলছে, এটা হচ্ছে তোমাদের যেটা পাইরোফসফরিক অ্যাসিড বললাম, ওটা হচ্ছে পাইরোফসফরাস অ্যাসিড। তাহলে ওখানেও কিন্তু এই বন্ডটা তোমরা পাবে না, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। এরপর যেটা তোমাদের একটা কোশ্চেন দেওয়া হয়েছে, আমরা চলে যাই। এই পরের কোশ্চেনটা চলে, এখানে তাহলে কোনটা অ্যান্সার হলো? এখানে আমাদের অ্যান্সার হলো এইটা।
এখানে আমাদের কোন অ্যান্সারটা হলো আমরা দেখলাম এখানে আমরা দেখতে পেলাম তাহলে প্রথমটার কোনটার মধ্যে হয়, এটার মধ্যে আমরা দেখলাম সেই বন্ডটা রয়েছে হাইপোফসফরিক অ্যাসিডের মধ্যে। আচ্ছা এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো কোনটা বলছে যে মিক্সড অ্যানহাইড্রাইট। দেখো মনে রাখবে দুটো অ্যাসিড থেকে যদি একটা জল বেরিয়ে যায় বা কোনো অ্যাসিড থেকে যদি ওয়াটার মলিকুল বেরিয়ে যায়, যে অক্সাইডটা তৈরি হচ্ছে সেটা আমরা বলবো, আমরা এগুলোকেই আমরা অ্যাসিডের অ্যানহাইড্রাইট বলতে পারি। তো দেখবে এটা কোথা থেকে পাওয়া যায়, এটা তুমি দেখতে পাবে দুটো নাইট্রিক অ্যাসিড থেকে যদি তুমি একটা জল বার করে দাও তাহলে তুমি এটা পেতে পারো। এটা কোথা থেকে পাওয়া যাবে, দেখবে দুটো পারক্লোরিক অ্যাসিড, পরে আমরা দেখব এখান থেকে যদি একটা ওয়াটার মলিকুল বার করে দাও তাহলে তুমি কি পাবে, তাহলে তোমরা কিন্তু এই শেপটা পাবে। আবার এটা কোত্থেকে পাবে, যদি তুমি সালফিউরিক অ্যাসিড থেকে একটা ওয়াটার মলিকুল বের করে দাও তাহলে তোমরা এই অ্যানহাইড্রাইটটা পাবে। তাহলে এখানে কোথা থেকে পাচ্ছি, এখানে আমরা নাইট্রিক অ্যাসিড থেকে, দেখো এখানে আমরা দুটো যদি জল বেরিয়ে যায় তাহলে এটা পাচ্ছি N2, তাহলে এখান থেকে একটা জল বেরিয়ে গিয়ে আমরা কি পাচ্ছি, এটা পাচ্ছি, এখান থেকে ওটা পাচ্ছি, আর এটা থেকে এটা পাচ্ছি। তাহলে এগুলো সবই কি, এগুলো সব হচ্ছে অ্যাসিড থেকে পাওয়া যাচ্ছে, ওই জন্য অ্যাসিড অ্যানহাইড্রাইট। এবার এটা কি দেখো, এটা তুমি একটা অ্যাসিড থেকে পাবে না, দুটো অ্যাসিড থেকে পাবে, HNO3 এবং HNO2, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড দুটো থেকে যদি এক মলিকুল জল বেরিয়ে যায় তাহলে কিন্তু তুমি এটা পাবে। তাহলে কি, তাহলে এটা হলো একটা মিক্সড অ্যানহাইড্রাইট, কারণ এখানে দুখানা অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড দুটো থেকে যদি এক মলিকুল জল বেরিয়ে যায় তবে তুমি ওই শেপটা পাবে, ওই অক্সাইডটা পাবে। তাহলে এটা একটা মিক্সড অ্যানহাইড্রাইট, এরকম কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে থাকে। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া হয়েছে দেখো, খুব ভালো কোশ্চেন, যে এখানে আমাদের এরকম কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমরা পিরিয়ডিক টেবিলে পড়েছো অলরেডি, তার উপর ভিত্তি করে কোশ্চেনগুলো ভাবতে হবে। দেখো কি কোশ্চেন দিয়েছে, কোশ্চেন আমাদের এখানে দিয়েছে যে এই যে কতগুলো অপশনগুলো দিচ্ছে কোনটা আমাদের ইনকারেক্ট জিজ্ঞেস করেছে। দেখো বেসিসিটি, অ্যামোনিয়া, ফসফিন, এগুলো যদি আমরা ভাবি পরপর, দেখো যত আমি ফসফিনের দিকে যাচ্ছি বা তারপরে কম্পাউন্ডগুলোর দিকে আমি যাব, দুভাবে তোমরা এটাকে এক্সপ্লেন করতে পারো। বেসিসিটি মানে কি, এখানে লোন পেয়ারের ডোনেটিং অ্যাবিলিটি কার বেশি। তাহলে নাইট্রোজেনের তো একটা দুটো এক্সপ্লেনেশন দেবো যেটা তোমাদের সহজ লাগে। নাইট্রোজেনের সাইজ ছোট, ফলে নাইট্রোজেনের যে অরবাইটালে থাকবে, যে হাইব্রিড অরবাইটালে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা থাকবে সেটা একটা ছোট জায়গায় থাকছে, ফলে তার ইলেকট্রন ডেনসিটি অনেক বেশি হবে। ইলেকট্রন ডেনসিটি বেশি হলে তার ডোনেট করার সম্ভাবনা বেড়ে যাবে। এটা একটা এক্সপ্লেনেশন ভাবতে পারো। আরেকটা ভাবতে পারো যেটা তোমরা পড়ে থাকতে পারো, ড্র্যাগোস প্রিন্সিপাল। সেখানে বলছি যত তুমি মানে সেকেন্ড পিরিয়ডের পরের দিকে যাবে, অর্থাৎ ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, সেখানে ঠিক ট্রু সেন্সে হাইব্রিডেশন ঘটে না, সংকরায়নটা ঘটছে না, কারণ যত সাইজটা তোমাদের বড় হচ্ছে তাদের মধ্যে যে মিক্সিং হয়ে যে হাইব্রিডেশন সেটা খুব একটা ভালো হতে পারছে না, যদি ওর সঙ্গে কোনো হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট না জুড়ে থাকে। তাহলে এখানে যদি হাইব্রিডেশন খুব ভালো না হয় তাহলে এইটা কি থাকবে, এটা অলমোস্ট পিওর পি দিয়ে তৈরি হবে এই বন্ডগুলো। তাহলে এখানে কি হবে, এস ক্যারেক্টার বেড়ে যাবে, কারণ লোন পেয়ারটা তাহলে কি লোকেটেড হবে কোথায়, এস ক্যারেক্টার অরবাইটালে, কারণ এস ক্যারেক্টার এই অরবাইটালটা বেশি থাকবে যেখানে লোন পেয়ার আছে। তাহলে সেই লোন পেয়ারের যদি এস ক্যারেক্টার বেড়ে যায়, এস এর কি হবে, ইলেকট্রন নেগেটিভিটিটা বেড়ে যাবে, অর্থাৎ ইলেকট্রন যে ডোনেটিং পাওয়ার থেকে ওই ইলেকট্রন ধরে রাখার ক্যাপাবিলিটি বেড়ে যাবে, ফলে এই ইলেকট্রন দিতে চাইবে না। তো অ্যামোনিয়া সবচেয়ে বেশি বেসিক হবে, তারপরে বেসিটি আস্তে আস্তে কমবে। তাহলে ঠিকঠাকই আছে, এটাও ঠিক। পরেরটা হচ্ছে অক্সিডেশন নাম্বার, এটাও তোমরা জানো। দেখো এটা কি হবে, এটা হবে +5, এটা +3, এটা +2, এটা +1, এটাও ঠিক আছে, অক্সিডেশন নাম্বার বাড়ছে। তারপরে দিচ্ছে দেখো বয়েলিং পয়েন্ট। আচ্ছা তার আগে আমি অ্যাসিড স্ট্রেনটা বলি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো কেন ইম্পর্টেন্ট একটু বুঝে নাও। তাহলে ওইটার আমরা অপশন বুঝলাম, এটা কেন ইম্পর্টেন্ট। দেখো তোমাদের যে অক্সো অ্যাসিড গুলো আছে তাদের যে অ্যাসিডিক স্ট্রেন তোমরা দেখবে, তখন কি দেখতে পাবে, তোমরা দেখতে পাবে, ধরো আমি যদি লিখি H2SO4 আর H2SO3, দেখো এখানে আমাদের দেখতে পাচ্ছি এটা সালফিউরিক অ্যাসিড, এটা সালফিউরাস অ্যাসিড। তো এখানে কি আছে,
এখানে আমরা দেখতে পাবো যে এর অক্সিডেশন নাম্বারটা বেশি, এবং শুধু তাই নয়, এখানে নাম্বার অফ অক্সিজেন বেশি আছে, ফলে ইলেকট্রন যত বেশি টেনে নেবে আমরা বলেছিলাম, তত কি হবে, আমরা দেখতে পাবো যে তার অ্যাসিডিক ক্যারেক্টার বাড়বে। তাহলে সালফিউরিক অ্যাসিড বেশি স্ট্রং অ্যাসিড, ঠিকঠাকই আছে। এখানেও তাই, তুমি একই জিনিস দেখবে, HClO2, HClO4, HClO3, HClO2 আর HOCl। এখানেও দেখবে এটা সবচেয়ে স্ট্রং অ্যাসিড হবে, অর্থাৎ যত বেশি নাম্বার অফ অক্সিজেন বাড়ছে অ্যাসিডিটি কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু এইটা একটা স্পেশাল কেস দেখতে পাবে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবে। এটা স্পেশাল কেস কি, অর্থাৎ আমরা যদি লিখি H3PO4, H3PO3, H3PO2, এটা আমি রেড অ্যালার্ট করলাম কারণ এটা কিন্তু ঠিক রিভার্স হয়। দেখো অক্সিজেনের নাম্বার কিন্তু সবচেয়ে কম এটাতে, দেখা যায় এটা স্ট্রং অ্যাসিড। কেন হয় এরকম? দেখো আমি যদি এতে স্ট্রাকচারগুলো আঁকি তোমরা বুঝতে পারবে। এটা হলো ফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড, আর এটা হচ্ছে হাইপোফসফরাস। তাহলে দেখো এখানে কি দেখতে পাবে। প্রথম কথা তো একটা জিনিস বুঝতে পারছো, যদি বলা হয় যে এখানে একটা কোশ্চেন দেয় যে যখন আমরা এলো প্রসঙ্গটা বলে দিই, একটা কোশ্চেন দিতে পারে যে এখানে কোনটার বাংলায় বলা হয় অ্যাসিডের ক্ষেত্রে ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি বেশি, অর্থাৎ যেখানে রিপ্লেসেবল হাইড্রোজেন কোথায় বেশি আছে। দেখো যোগগুলো হাইড্রোজেনের সাথে লেগে আছে ইলেকট্রোনেগেটিভ, তাহলে রিপ্লেসেবল হাইড্রোজেন কিন্তু এখানে কটা আছে, এখানে 3টে আছে, এখানে 2টো আছে, এখানে 1টা আছে। তাহলে রিপ্লেসেবল হাইড্রোজেন যদি বলা হয় কোথায় বেশি আছে, অর্থাৎ কার আমরা যদি বলি যেটাকে আমরা বলি বাংলায় তোমার ক্ষারগ্রাহিতা বলা হয়, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা, বা ইংলিশে বলা হয় বেসিসিটি, তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু ফসফরিক অ্যাসিড বেশি। যদি বলে অ্যাসিড স্ট্রেন্থ কার বেশি, অর্থাৎ কোনটা বেশি স্ট্রং অ্যাসিডিক স্ট্রেন্থ কার বেশি, সেখানে কিন্তু তোমাকে বাবা ভাবতে হবে যে দেখো অনেক এক্সপ্লেনেশন আছে, আমার যেটা বেটার মনে হয় সেখানে তুমি দেখো, যদি এইভাবে ভাবো জিনিসটাকে তাহলে সুবিধা হবে। যদি আমি এখান থেকে একটা এইচ কে বার করে দিই, ধরো আমি এখান থেকে একটা এইচ কে বার করে দিলাম, এখান থেকে একটা এইচ কে বার করলাম, এখান থেকে একটা এইচ কে বার করলাম, তো বার করার পর কি হচ্ছে, দেখো এখানে একটা অ্যানায়ন তৈরি হচ্ছে, এখানে একটা অ্যানায়ন তৈরি হচ্ছে। তোমরা জানো যে অ্যাসিড থেকে যখন H+ বেরিয়ে যায়, যে বাকি পার্টটা হয় তাকে বলা হয় তার অনুবন্ধী ক্ষার বা কনজুগেট বেস, আমরা পড়েছি। তাহলে অনুবন্ধী ক্ষার যত বেশি স্টেবল হবে তত কি হবে, অনুবন্ধী ক্ষার যত বেশি স্টেবল হবে তত তার অ্যাসিডিটি বেশি হবে। যেমন ফেনলের ক্ষেত্রে দেখেছো ফেনক্সাইড আয়ন বেশি স্টেবল, ফলে কি হয়, ফেনল অ্যাসিডিক হয়। তো এখানে দেখো এ তো রেজোনেন্স করবে এর সাথে, এও রেজোনেন্স করবে এর সাথে, কনজুগেশনে রয়েছে, এও করবে। এবার দেখো এখানে এর যে অক্সিজেন গুলো রয়েছে, এরও তো লোন পেয়ার রয়েছে, তাহলে এও কিন্তু ক্রস কনজুগেশনে পার্টিসিপেট করবে, ফলে এর যে কনজুগেশন তার প্রবাবিলিটিটা কিছুটা কমে যাবে। আবার দেখো এখানে এ যেমন করতে রয়েছে, এরও তো লোন পেয়ার রয়েছে, এও তাহলে কনজুগেশনে পার্টিসিপেট করবে, ফলে এই কনজুগেশনে পার্টিসিপেট করার জন্য একে বলা হয় ক্রস কনজুগেশন। এখানে কিন্তু এরকম কোনো ক্রস কনজুগেশন নেই, ফলে সুন্দর সিস্টেমেটিক ভাবে কি হবে, এখানে কনজুগেশনে পার্টিসিপেট করবে এবং এই কনজুগেট বেসটা বেশি স্টেবল হবে। তাই জন্য দেখো এখানে আমাদের রিভার্স অর্ডার ফলো করছে, এখানে সবচেয়ে বেশি অ্যাসিডিক কোনটা হচ্ছে, এইটা। তাহলে অক্সিজেন আগেরগুলোতে দেখলে অক্সিজেন বাড়লে অ্যাসিডিটি বাড়ছে, কিন্তু এখানে কিন্তু এটা হবে। এবং এখানে একটা কোশ্চেন দেয় যে দেখো যত বেশি হাইড্রোজেন থাকবে এটা হাইড্রাইড হিসাবে বেরিয়ে আসবে, তাহলে এর কিন্তু রিডিউসিং প্রপার্টি থাকবে, এর রিডিউসিং প্রপার্টি থাকবে, ঠিক আছে। এখানে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আছে, এখানে থেকে একটা হাইড্রোজেন আছে, এটা হাইড্রাইড রূপে বেরিয়ে আসবে H- রূপে, ফলে এখানে একটা রিডিউসিং প্রপার্টি এর সবচেয়ে বেশি, তারপরে এর নেই বললেই চলে, কারণ এর অ্যাসিডিক হাইড্রোজেন সবকটা। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আর লাস্টেরটা কি অপশনে রয়েছে, লাস্টেরটা একটু বলে দেওয়া যাক। তাহলে এটা আমাদের এখানে যেটা দিয়েছে ভুল দিয়েছে বোঝাই যাচ্ছে, এখানে ইনকারেক্ট হচ্ছে, এইটা হবে ইনকারেক্ট। আর লাস্টেরটা বয়লিং পয়েন্ট দেখো, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আমরা যদি লিখি H2O, H2S, H2AC, H2T,
দেখো যত মলিকুলার মাস বাড়ে তত কি হবে, তার বয়লিং পয়েন্ট আমরা দেখবো তার বেশি হওয়ার কথা মলিকুলার মাস বাড়ার সাথে সাথে। তাহলে জেনারেল ট্রেন্ড এই বরাবর আমাদের ইনক্রিজ করার কথা, কিন্তু জল যেহেতু হাইড্রোজেন বন্ডিং করতে পারে অন্যরা পারে না, তাহলে এর বয়লিং পয়েন্ট কিন্তু সবচেয়ে বেশি হয়ে যাবে। তাহলে এখানে এক্সপ্লেনেশন, এখানে যে আমরা এক্সেপশন পাবো সেটা হচ্ছে জল যেহেতু হাইড্রোজেন বন্ডিং করতে পারে অন্যরা করতে পারে না, তাই জন্য এটার কিন্তু বয়লিং পয়েন্ট সবার চেয়ে বেশি, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে এটাও ঠিকই আছে একেবারে অর্ডারটা, তাহলে এই অর্ডারটা আমাদের ভুল আছে। তাহলে অপশন সি হবে আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার। চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। হ্যাঁ, এটা একটা কোশ্চেন, দেখো ভালো করে খেয়াল করো। এখানে কিছু রিয়াকশন বেসড কোশ্চেন, রিয়াকশন বেসড কোশ্চেনগুলো তোমাদের একটু সমস্যা হয়, তোমাদের একটু মনে রাখতে হবে এগুলো। আমি বারবার বলছি লিখে লিখে প্র্যাকটিস করবে। ব্যালেন্স করার খুব একটা প্রয়োজন নেই, কারণ তোমাদের তো ব্যালেন্সড ইকুয়েশন এখানে লিখতে দেবে না। তোমাদের প্রোডাক্টগুলো কি কি প্রোডাক্ট, কি কি বাই প্রোডাক্ট হচ্ছে সেগুলো শুধু, কি কি মেশাচ্ছ, কি কি প্রোডাক্ট হচ্ছে এগুলো শুধু একটু মনে রেখো। তোমাদের কিন্তু ব্যালেন্সড ইকুয়েশন এক্ষেত্রে মনে না রাখলেও চলবে, কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে, একটু বারবার দেখবে, তাহলে আমার তখন অপশন যখন থাকবে অবশ্যই মনে পড়ে যাবে। তাহলে চলো আমরা দেখি সেটা কি। আমাদের যে কোশ্চেনটা বলছে দেখো এখানে কোনটা বলছে যে এখানে সালফিউরিক অ্যাসিডের অক্সিডাইজিং প্রপার্টি শো করছে। তাহলে আমি যদি প্রত্যেকটার ক্ষেত্রে দেখি, দেখো খেয়াল করো, সালফিউরিক অ্যাসিডের আমরা যদি দেখি এখানে সালফিউরিক অ্যাসিডের +6 স্টেটে রয়েছে, প্রত্যেকটাই +6। তো এখানে দেখো যদি তুমি অক্সিডেশন নাম্বারগুলো প্রত্যেকটার ক্ষেত্রে বার করো, দেখো খেয়াল করবে এখানেও কিন্তু +6, তুমি যদি এখানে বার করো এখানেও কিন্তু +6, এটাই যদি দেখো এটাও দেখবে +6, বাট এটাই দেখো +4, অর্থাৎ এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিডের কি হচ্ছে দেখো রিডাকশন হয়েছে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এখানে কিন্তু অক্সিডাইজিং প্রপার্টি শো করছে। তাহলে এই অক্সিডেশন নাম্বার কনসেপ্ট থেকে দেখো এই কোশ্চেনটা তুমি প্রেডিক্ট করতে পারবে, কারণ এখানে অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হয়নি, দ্বিতীয়তেও চেঞ্জ হয়নি, থার্ডেও চেঞ্জ হয়নি, কিন্তু এখানে +6 থেকে +4 গেছে, তাহলে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে, তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড অ্যাজ এ অক্সিডাইজিং এজেন্ট হিসাবে বা জারক পদার্থ রূপে আচরণ করছে। পরের কোশ্চেন দেখো, এটাতে কোনটা প্রোডাক্ট পাওয়া যাবে। দেখো এখানে একটা কথা বলার আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে কম্পাউন্ডটা ধরো সঙ্গে, সরি, আমরা যে কম্পাউন্ড এখানে লিখেছি দেখো অ্যান্টিমনি হেক্সাফ্লুরাইড প্লাস জেনন ফ্লুরাইড। দেখো জেনন ফ্লুরাইড গুলোর কখনো কখনো ফ্লুরাইড ডোনেট করতে পারে, কখনো কখনো আবার ফ্লুরাইড অ্যাকসেপ্ট করতে পারে। এখানে যে রিয়াকশনটা হবে, এখানে কি করবে, এ ভালো করে খেয়াল করবে, এ ফ্লুরাইডকে দিয়ে দেবে, অর্থাৎ এখানে এই জেনন টেট্রাফ্লুরাইড ফ্লুরাইড ডোনার হিসাবে কাজ করবে। তাহলে ফ্লুরাইড যদি ডোনার হয়ে যায় তাহলে কি হবে, আমাদের এইটা হয়ে যাবে HCF3 প্লাস ক্যাটায়নিক ফর্মে চলে যাবে, আর এটা কি হয়ে যাবে অ্যান্টিমনি হেক্সাফ্লুরাইড, এটা একটা অ্যানায়নিক ফর্মে চলে যাবে, ফলে এই কমপ্লেক্সটা তৈরি হবে। প্লাস মাইনাস নাও দেওয়া থাকতে পারে, তাহলে আমাদের এইটা হবে রাইট অপশন। তাহলে আমরা দেখবো অ্যান্টিমনি, ফসফরাস, এই যে গ্রুপ 15 এর এলিমেন্ট গুলো আছে তাদের সাথে যখন জেনন ফ্লুরাইডের রিয়াকশন হবে তখন ওরা কি করবে, জেনন ফ্লুরাইড থেকে ফ্লুরাইড অ্যাকসেপ্ট করবে, তাহলে এখানে জেনন ফ্লুরাইড ফ্লুরাইড ডোনার। এখানে আরেকটা কথাও বলে দেওয়া দরকার, যদি এখানে কোশ্চেনটা নেই, সেটা হচ্ছে ধরো সিজিয়াম ফ্লুরাইড রয়েছে, তার সঙ্গে তুমি রিয়াকশন করাচ্ছ জেনন হেক্সাফ্লুরাইড। এই অ্যালকালি মেটাল যেগুলো অর্থাৎ সিজিয়াম, পটাশিয়াম, এগুলো যদি থাকে সেখানে কি করবে, সেখানে এ ফ্লুরাইড দেবে, অর্থাৎ এখানে জেনন ফ্লুরাইড ফ্লুরাইড অ্যাকসেপ্টারের কাজ করবে, এবং সেখানে কি হবে HCF7 এরকম টাইপের ফরম্যাটে চলে যাবে। তাহলে আগেরটায় কি হলো, এ ফ্লুরাইড ডোনার হলো, আর অ্যালকালি মেটালগুলোর সাথে কিভাবে বিহেভ করছে, এখানে ফ্লুরাইড অ্যাকসেপ্টার রূপে বিহেভ করছে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। নেক্সট এই কোশ্চেনটা দেখো, এখানে আমাদের ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড, তোমরা জানো যে হ্যালোজেন গুলো যদি নিজেদের মধ্যে জুড়ে কোনো কম্পাউন্ড তৈরি করে তাকে ইন্টারহ্যালোজেন কম্পাউন্ড, বা আমরা বলবো যেখানে আন্তঃহ্যালোজেন যৌগ। তো এখানে বলছি যে তোমরা জানো যে হ্যালোজেনের মধ্যে ক্লোরিনের যে ভ্যালেন্সি ডি অরবিটাল থাকার জন্য এর ভ্যালেন্সি কি কি হতে পারে, এর ভ্যালেন্সি হতে পারে 1, 3, 5, 7। তাই জন্য এখানে যে ইন্টারহ্যালোজেন গুলো পসিবল
সেখানে এখানে কোশ্চেন দিয়েছে দেখো ইন, এখানে ভ্যালু অফ এন এখানে কত কি হতে পারে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে ভ্যালু অফ এন আমাদের কত হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। তো আর কি বলেছে এখানে অপশনে, তাহলে প্রথম বলছে দ্য ভ্যালু অফ এন ইন ইন্টারহ্যালোজেন 1 3 5, এটা রাইট আছে, ঠিকঠাক বলছে। পরেরটা বলছে 2 4 6, এটা হবে না। তারপরটা কি বলেছে, এই যে এখানে যে এ দিয়েছে যেটা সেন্ট্রাল অ্যাটম, এ ক্যান নেভার বি ফ্লুরিন অ্যাজ এ মোস্ট ইলেকট্রোনেগেটিভ, এ কখনো হতে পারে না, তাহলে এটাও ঠিক। তারপর হচ্ছে এক্স ক্যান নেভার বি আয়োডিন, আয়োডিন কখনো একটা ইন্টারহ্যালোজেনের চারপাশে থাকতে পারে না, আয়োডিন ইলেকট্রো পজিটিভ এবং সেটা সাইজ বড়, তাহলে এটাও ঠিক। তাহলে ভুল কোনটা আছে বলছে যে এর মধ্যে কোনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, তাহলে এটা হবে ইনকারেক্ট। এবার এদের যে শেপ গুলো তোমাদের অলরেডি বলা হলো যে শেপ গুলো তোমরা ওইভাবে ভাববে যে এটা হবে লিনিয়ার, এটা হবে ট্রি শেপ, এটা হবে, তোমরা যদি দেখো এখানে যে শেপটা হবে তোমরা যদি দেখো, হ্যাঁ এখানে যে শেপটা তোমরা পাবে, যে ওই যে তোমাদের দেখো পরপর যদি শেপ গুলো দেখো, দেখবে এই শেপটা এখানে মিলবে না, তোমরা করে দেখবে যে নিয়ম শেখালাম সেইভাবে যদি তুমি পরপর করো, এখানে দেখবে শেপটা কিন্তু ট্রাইগোনাল। এখানে যেটা বলছে তোমরা এটা করে দেখতে পারো, হ্যালোজেন গুলো 7 + 5/2, তাহলে এখানে কত আসছে আমাদের, এখানে 6 আসছে, 6 মানে sp3d, লোন পেয়ার, একটা লোন পেয়ার আছে। তো এখানে কিন্তু শেপটা আমাদের কেমন আসবে, স্কোয়ার পিরামিডাল টাইপের আসবে। যদি এক্সট্রা মাঝে রাখো এটা কিন্তু এরাম টাইপের হবে, যেহেতু একটা লোন পেয়ার আছে। তাহলে এটা কিন্তু তোমাদের যেটা বলেছে ট্রাইগোনাল বাই পিরামিডাল হবে না, ঠিক আছে। তাহলে এইভাবে, আর ওটা দেখো বলেছে এটাও ঠিক, যে IF7 যেটা তোমরা এক্সাম্পল দাও XFY7, তাহলে এটা পেন্টাগোনাল বাই পিরামিডাল, তাহলে কোনটা বলছে ইনকারেক্ট, তাহলে এটা হবে ইনকারেক্ট। তোমাদের যেভাবে প্রথমে শেখালাম ওইভাবে ভাববে, শেপগুলো কি করে ভাবতে হয়। তাহলে চলো পরের কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেন দিচ্ছে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে হাইড্রোলিসিসের উপর একটা কোশ্চেন দেওয়া হয় অনেক সময় তোমাদের গ্রুপ 18 এর উপর। কি রকম কোশ্চেনটা আছে চলো আমরা দেখে নিই। দেখো এখানে একটু বলে দিই যে পরে আমরা আলোচনা করবো আরো, হাইড্রোলিসিস তখনই হবে যখন কোনো ভ্যাকেন্ট ডি বা পি অরবিটাল থাকতে হবে, নইলে কিন্তু হাইড্রোলিসিস হবে না। যাকে এখানে যে কোশ্চেনটা দিয়েছে দেখো, যে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, জেনন টেট্রাফ্লুরাইডের যদি হাইড্রোলিসিস হয়, মনে রাখবে কিন্তু, আর জেনন হেক্সাফ্লুরাইডের যদি হাইড্রোলিসিস হয় কি প্রোডাক্ট পাওয়া যাবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এক্ষেত্রে যেটা পাবে, এক্ষেত্রে তুমি জেনন পাবে, XCO3 পাবে, O2 পাবে, আর HF পাবে। আর এক্ষেত্রে তুমি কি পাবে দেখো, এক্ষেত্রে তুমি XCO3 পাবে আর HF পাবে। এর পাশাপাশি যদি পার্সিয়াল তোমাদের হাইড্রোলিসিস হয়, তাহলে এটাও পেতে পারো, XC, খুব ইম্পর্টেন্ট জায়গা, XCOF4 পেতে পারো, XCO2F2ও কিন্তু পেতে পারো। কিন্তু তুমি যেটা ইম্পর্টেন্ট জায়গা যেটা মনে রাখতে হবে, দেখো কেন এটা হচ্ছে। দেখো এই যে প্রথম যে জেনন হেক্সাফ্লুরাইড, এখানে একটা রেডক্স রিয়াকশন হচ্ছে, খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দেয়। এখানে হাইড্রোলিসিসের পাশাপাশি কিন্তু একটা দেখো খেয়াল করবে, এখানে কিন্তু একটা রেডক্স রিয়াকশন হচ্ছে, খুব ইম্পর্টেন্ট কথা। এখানে রেডক্স রিয়াকশন কেন হচ্ছে তুমি দেখো, এটা হচ্ছে +4 স্টেটে রয়েছে, এটা কি স্টেটে রয়েছে +4, এটা 0, এটা +6, তাহলে এখানে একটা রেডক্স হচ্ছে। কিন্তু এই হাইড্রোলিসিসটা দেখো +6, এটাও +6, এটাও +6, এটাও কিন্তু +6, তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রিয়াকশনটা কিন্তু রেডক্স রিয়াকশন নয়। তাহলে এই হাইড্রোলিসিসে যেটা জলের সাথে রিয়াকশন দেখছো, এটা একটা রেডক্স রিয়াকশন, এটা অক্সিডেশন আর রিডাকশন ঘটছে, কিন্তু এখানে কিন্তু কোনো রকম অক্সিডেশন বা রিডাকশন হচ্ছে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। তাহলে বলছে কোনটা পাওয়া সম্ভব নয়, দেখো এটা +6 স্টেটে যেতে হবে, কেন যেটা রেডক্স রিয়াকশন নয়, এটা +6-এ যাবে, এটা +6-এ যাবে, কিন্তু এখানে কিন্তু +6-এর বদলে +4 হয়ে যাচ্ছে, ফলে এটা তৈরি হওয়া সম্ভব নয়। তাহলে এই অপশনগুলো সব রাইট। তারপর বলছে যে ওই একই কথা, অ্যাসারশন ইজেন হাইড্রোলিসিস অফ জেনন হেক্সাফ্লুরাইড রেডক্স রিয়াকশন রিয়াক্ট উইথ ওয়াটার টু প্রডিউস XCOF4। তাহলে প্রথমটা ঠিক, প্রথমটা তোমাদের এটা একটা রেডক্স রিয়াকশন ঠিক বলেছে, হাইড্রোলিসিস অফ XCO4। পরেরটা কি ঠিক, পরেরটা বলছে যে প্রডিউস XCOF4, তাহলে XCOF4 কিন্তু ওখানে হয় না, তাহলে পরেরটা ভুল।
প্রথমটা ঠিক, পরেরটা ভুল। পরের কোশ্চেন এখানে এরকম টাইপের একটা সাজাতে দিয়েছে ইলেকট্রন অ্যাফিনিটি। তোমরা জানো ইলেকট্রন 11-এ পড়েছো, ইলেকট্রন অ্যাফিনিটি কিন্তু ক্লোরিনের সবচেয়ে বেশি, তোমরা জানো ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে আমাদের কোনটা ঠিক আর কোনটা ভুল একটু চটপট দেখে নিই। আমাদের যদি কোশ্চেনগুলো ভাবি, দেখো এখানে বলেছে ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লুরিনের সবচেয়ে বেশি, এটা কিন্তু ক্লোরিনের সবচেয়ে বেশি হবে, তাহলে এটা হবে ফলস। তাহলে এটা আমাদের ফলস হবে, এটা ফলস। তারপরেরটা কি বলছে, তারপরেরটা আমাদের দেখো কি বলছে, তারপরটা বলছে অক্সিডাইজিং পাওয়ার, এটা ঠিক আছে, ফ্লোরিনের সবচেয়ে বেশি, এটা ট্রু। তারপর বলছে কি বলো, ইলেকট্রন নেগেটিভিটি কার বেশি, ক্লোরিনে, এটাও ট্রু। তাহলে প্রথমটা ফলস, তারপরটা ট্রু। তারপর বলছে যে লাস্ট বলছে বন্ড এনার্জি। দেখো বন্ড এনার্জি জেনারেলি যত ছোট অ্যাটম হয় বন্ডটা ভালো করতে পারার কথা, তাহলে ফ্লোরিনের কিন্তু বন্ড এনার্জি বেশি হওয়ার কথা, কিন্তু ফ্লোরিনের সাইজ যেহেতু ছোট এবং এর আউটার মোস্ট সেলে অলরেডি আমাদের 3টে ইলেকট্রন পেয়ার রয়েছে, ফলে এখানে রিপালশনটা এত বেশি হয়ে যায়, ফলে এর বন্ড এনার্জিটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ফলে সহজেই বন্ডটা ব্রেক করে যায়। তাহলে এটাও আমাদের কিন্তু ফলস। তাহলে ফ্লুরিনের কিন্তু বন্ড এনার্জি বেশি হবে না, যদিও সাইজ ছোট, বন্ড ইন্টিগ্রাল ভালো হওয়া উচিত। তাহলে ফলস, ট্রু, ট্রু, ফলস। তো যেটা অপশন আছে সেটা হবে অ্যান্সার। তারপর চলো দেখো যে এখানে বলছে আয়োডিন একটা নন পোলার মলিকুল, ইনসলুবেল ইন ওয়াটার বাট সলুবেল ইন কেআই। ঠিক বলেছে, আয়োডিন নন পোলার, যদি তুমি এখানে কেআই মেশাও তাহলে একটা পটাশিয়াম ট্রাই আয়োডাইড তৈরি হয়, যেটা কিন্তু একটা আয়নিক কম্পাউন্ড, যেটা ওয়াটার সলিবিলিটি কি করছে, এই ওয়াটার সলিবিলিটি বাড়িয়ে দেয়। তাহলে কি করছে, ট্রাই আয়োডাইড আয়ন তৈরি করে, ফলে ওয়াটার সলিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, এটাও প্রথমটাও ঠিক, দ্বিতীয়টাতে অ্যাসারশন রিজন ঠিক এবং তার কারেক্ট এক্সপ্লানেশন। পরেরটা আমরা চলে যাই। পরেরটা বলছে দেখো এই টাইপের একটা কোশ্চেন দেখো তোমাদের দেওয়া হয়েছে যে কোনটা ঠিক বলছে, SO2 শোজ অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং প্রপার্টি। দেখো এখানে কি বলছে, SO2 কি হয়, SO2 +4 স্টেটে আছে, এখান থেকে ও বেড়ে ধরো সালফিউরিক অ্যাসিডে গেল, সেখানে +6 এ যেতে পারে। আবার দেখো এই সালফার বা H2S এ যদি যায় তাহলে দেখো 0 বা -2, অর্থাৎ আমি কি দেখবো যে এখানে অক্সিডাইজিং স্টেটটা দেখো যে রয়েছে এটা বাড়তেও পারছে আবার কমতেও পারছে, ফলে অক্সিডাইজিং রিডিউসিং দুটো প্রপার্টি দেখাবে, অক্সিডাইজিং প্রপার্টিও দেখাবে, রিডিউসিং প্রপার্টিও দেখাবে। তাহলে প্রথমটা ঠিক আছে। তারপর হচ্ছে SO2 শোজ ব্লিচিং প্রপার্টি, অর্থাৎ এর বিরঞ্জন ধর্ম দেখায়, এটাও খুব ইম্পর্টেন্ট। দেখো জলের সাথে যদি SO2 দাও তাহলে ও তৈরি করবে H2SO4 এবং হাইড্রোজেন। এই হাইড্রোজেন কি করবে, ও কালারকে রিডিউস করে দেয়, কালারকে কি করে, কালার সাথে রিডিউস করে তাকে কালারকে ডিসকালারাইজ করে দেয়, অর্থাৎ এটাও ঠিক। এখানে একটা কথা বলে রাখি, ক্লোরিনও কিন্তু একইভাবে, ক্লোরিনও যদি জলের মধ্যে ক্লোরিন নাও তাহলে সেখানেও কিন্তু আমাদের ও কি করবে, ব্লিচিং অ্যাকশন দেখাবে, কি তৈরি হবে, নেসেন্ট অক্সিজেন তৈরি হবে। এই নেসেন্ট অক্সিজেন কি করবে, অক্সিডাইজিং প্রপার্টি শো করবে এবং কোনো কালারকে জারিত করে অক্সিডাইজড করে দিয়ে সেটা কি করবে, ডিসকালারাইজ করে দেবে। তো এরও ব্লিচিং প্রপার্টি আছে, এরও ব্লিচিং প্রপার্টি আছে, এই রিডিউসিং ভাবে করে, এই অক্সিডাইজিং ভাবে করে। আর একটা ইম্পর্টেন্ট জায়গা যেটা মনে রাখতে হবে সেটা কি, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো এ কিন্তু পার্মানেন্ট হয় না, এখানে কিন্তু পার্মানেন্ট হয়, এটা এলো বলে এই প্রসঙ্গে বললাম। তাহলে প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ঠিক। তা বলছে H2S অক্সিডাইজিং প্রপার্টি দেখায়, H2S কি অক্সিডাইজিং প্রপার্টি দেখাবে, দেখো H2S এর যদি আমরা ভাবি, এ তো শুধু নিজেরই অক্সিডাইজড হবে, এর ভ্যালুটা শুধু বাড়তে পারবে, কিন্তু এ কি, তাহলে নিজে কি হবে, অক্সিডাইজড হবে, তাহলে অন্যকে রিডিউস করবে, তাহলে H2S এর কিন্তু শুধু রিডিউসিং প্রপার্টি থাকবে, অক্সিডাইজিং প্রপার্টি থাকবে না। সালফার শো গ্রেটার ক্যাটিনেশন প্রপার্টি, একদম ঠিক বলছে, সালফারে তোমরা জানো এরকম টাইপের সেভ হয় S8 এবং অক্সিজেন ম্যাক্সিমাম 2টো বা 3টে জুড়তে পারে, ফলে সালফারের ক্যাটিনেশন প্রপার্টি বেশি। তাহলে আমাদের এখানে রং কোনটা হলো, রং হলো যে এখানে যেটা বলেছে H2S অনলি অক্সিডাইজিং প্রপার্টি, অর্থাৎ সিটা হচ্ছে আমাদের এখানে রং। তো এখানে মনে রাখবে যে এখানে কিছু অ্যালোট্রপের যে ট্রানজিশন সেটা একটু খেয়াল রাখতে হবে, যেমন সালফার ফসফরাস কোন টেম্পারেচারে হয়, যেমন তোমরা দেখবে যে আমি যদি রম্বিক সালফার নিই আর মোনোক্লিনিক সালফারের কথা বলি, তোমরা দেখবে যে যদি 95.6 এই টেম্পারেচারের বেশি চলে যায় তাহলে সেটা কি হয়ে যাবে, মোনোক্লিনিক, সেটা কিন্তু তাহলে এটা বেশি স্টেবল, এটা কিন্তু আনস্টেবল। তাহলে টেম্পারেচার যদি 95.6 এর ওপরে চলে যায় তাহলে দেখবে সেটা কি হয়, মোনোক্লিনিক সালফারে হয়ে যাবে। এই ট্রানজিশন টেম্পারেচার গুলো অনেক সময় কোশ্চেন জিজ্ঞেস করে। তারপরে চলে এসো
তারপরে এই যে হাইড্রোলিসিসের কথা বললাম অলরেডি, সেই হাইড্রোলিসিসের কি বলছি দেখো, এখানে একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে যে হাইড্রোলিসিস হতে গেলে যেটা মেইন আমাদের মনে রাখতে হবে, যে যে গ্রুপটা থাকবে ধরো এম, এর একটা ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে, একটা লিভিং গ্রুপ আছে, জল এসে কি করবে এখানে অ্যাটাক করবে, আর এই লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যাবে, অর্থাৎ এসএন2 মেকানিজম যেটা তোমরা অর্গানিকে পড়েছো সেটা ফলো করবে, অর্থাৎ আমরা ফাইনালি কি পাবো, MOH আর LH। তো এই মেকানিজমটা কিন্তু ওখানে ফলো হয়, সেই মেকানিজম দিয়ে রিয়াকশন হয়। তাহলে কি বললাম বলো, আমাদের যখন কোনো রিয়াকশন হতে হবে তখন আমাদের হাইড্রোলিসিস রিয়াকশনে অবশ্যই কি থাকতে হবে, সেখানে ভ্যাকেন্ট পি অথবা ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকতে হবে, নইলে কিন্তু অ্যাটাকটা হবে না। তাহলে এখানে বলছে দেখো কোনটার ক্ষেত্রে হাইড্রোলিসিস হবে না, দেখো Na3 তে নাইট্রোজেন আর ফ্লুরিন দুজনেরই আউটার মোস্ট সেল কি সেল, সেকেন্ড সেল, দ্বিতীয় কক্ষ হচ্ছে বাইরের কক্ষ, ফলে সেখানে পি আছে ডি নেই, ফলে নাইট্রোজেন আর ফ্লুরিন কারোরই যেহেতু ডি নেই ভ্যাকেন্ট ডি, তাহলে এখানে হাইড্রোলিসিস হবে না। কিন্তু দেখো বাকিগুলোতে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এদের আউটার মোস্ট সেলে ডি অ্যাভেলেবেল আছে, ফলে সেখানে হাইড্রোলিসিস হবে। এরকম কোশ্চেন কিন্তু আমাদের থাকে। ওই যে কোশ্চেনটা বলছিলাম, কোথায় কোথায় পিপি বন্ড আছে, কোথায় কোথায় ও বন্ড আছে, তো এখানেও সেরকমই একটা কোশ্চেন দেখো, কোথায় কি বন্ড আছে এগুলো একটু খেয়াল রাখতে হবে, সেখানে তোমাদের ওই জায়গাগুলো দেখবে। হ্যাঁ, এখানে কোশ্চেনটা কি বলছে দেখো, যে কোথায় কি বন্ড গুলো রয়েছে এটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। দেখো ফার্স্ট একটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড, দেখো এটার সালফিউরাস অ্যাসিড কেমন দেখতে, এটা হলো সালফিউরাস অ্যাসিড। আমাদের কোশ্চেন করেছে কোথায় পারক্সো লিঙ্কেজ রয়েছে, দেখো পরেরটা কি, এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড আমরা দেখতে পেলাম, পরেরটা হচ্ছে, পরের শেপটা যদি আঁকো, সালফিউরিক অ্যাসিড থেকে একটা অক্সিজেন এক্সট্রা আছে, এর নাম হচ্ছে পারমোনো সালফিউরিক অ্যাসিড। আর সালফিউরিক অ্যাসিড তো তোমরা জানোই সালফিউরিক অ্যাসিড কেমন হয়, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আর লাস্টেরটা হচ্ছে আমি যেটা বললাম, দুটো সালফিউরিক অ্যাসিড থেকে যদি একটা ওয়াটার মলিকুল বেরিয়ে যায়, দেখো তাকে পাইরো সালফিউরিক অ্যাসিড বলে। দুটো সালফিউরিক অ্যাসিড থেকে যদি একটা ওয়াটার মলিকুল বেরিয়ে যায় তাকে আমরা কি বলবো, পাইরো সালফিউরিক অ্যাসিড, যেমন পাইরো ফসফরিক অ্যাসিড পেয়েছিলাম। তাহলে এখানে SOS বন্ড আছে, বাট এখানে দেখো পারক্সো লিঙ্কেজ কিন্তু এখানে রয়েছে। একই টাইপের H2 তে কি আছে, পারক্সো লিঙ্কেজ আছে। এখানেও আবার জিজ্ঞেস করেছে কোথায় পারক্সো লিঙ্কেজ নেই, এখানে আছে, এখানে আছে, এটা শেপটা তোমরা দেখলে, এটা হচ্ছে পার ডাই সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচার। পার ডাই সালফিউরিক অ্যাসিড কেমন, এটা হচ্ছে পার ডাই সালফিউরিক অ্যাসিড, এখানেও দেখো পারক্সো লিঙ্কেজ রয়েছে, কিন্তু এটা হচ্ছে পাইরোফসফরিক অ্যাসিড, ওপরে স্ট্রাকচার আঁকা আছে, এখানে কিন্তু আমাদের নেই। তাহলে এটার মধ্যে এখানে হবে এই অপশনটা, আর এখানে কোনটা হবে বলো, এই অপশনটা। তো সিমিলার টাইপের কোশ্চেন এখানে বলছে কোথায় এসএস লিঙ্কেজ আছে, তাহলে এসএস লিঙ্কেজ আছে দেখো, খুব ইম্পর্টেন্ট, এটাই দেখো যদি তুমি শেপটা করো, দেখো দেখো এই যে শেপটা যে আমি আঁকি, তোমাদের যে শেপটা বলেছে এই শেপটাতে দেখতে পাবে তোমাদের এসএস লিঙ্কেজ বর্তমান, দেখো দেখবে এখানে এসএস লিঙ্কেজটা তুমি পাবে। তাহলে এখানে তুমি এসএস লিঙ্কেজ পাচ্ছ, এখানে এখন কি হচ্ছে দেখো, SO3 যেটা আমরা অলরেডি, এই যে এই শেপটা দেখো, এখানে কিন্তু অনেক সময় কনফিউশন হয় যে এখানেও তো এসএস লিঙ্কেজ আছে, কিন্তু কোশ্চেন করেছে এখানে এসএস লিঙ্কেজ, যদি বলতো এস ডাবল বন্ড সেটা এখানে রয়েছে, কিন্তু এখানে কিন্তু আমাদের দেখো এই লিঙ্কেজটা রয়েছে, অর্থাৎ এসএস ডাবল বন্ড লিঙ্কেজ রয়েছে, কিন্তু আমাকে ডাইরেক্ট এসএস লিঙ্কেজ বলেছে, তাহলে এটা কিন্তু হবে না। তাহলে কিন্তু এখানে আমাদের দেখো এসএস লিঙ্কেজ রয়েছে। তো এখানে আমাদের কোথায় কোথায় এসএস লিঙ্কেজ রয়েছে তার একটা শর্টকাট আমরা বলে দিতে পারি, মনে রাখবে H2H2O3, এটাতে কি লিঙ্কেজ রয়েছে, এসএস ডাবল বন্ড লিঙ্কেজ রয়েছে তোমরা দেখতে পেলে। তারপর কি H2, এটা মনে রাখবে জাস্ট যদি আমরা স্ট্রাকচারে না যাই, O4, তারপর ধরো H2, H2O5, H2, H2O6, এই যে স্ট্রাকচারগুলো তোমাদের সাথে বললাম যে এই তিনটে শেপ, এইগুলোতে তোমরা দেখবে কি এসএস লিঙ্কেজ পাবে, অর্থাৎ এইগুলোতে তোমরা পাবে এসএইচ লিঙ্কেজ তোমরা দেখতে পাবে। কি বললাম, H2, H2O4, H2, H2O5, H2SO6 এগুলোতে পাবে, ওটাতে এসএইচ পাবে। আর তোমরা দেখতে পাচ্ছ কোথাও কোথাও পারক্সো লিঙ্কেজ আছে, কোথাও কোথাও SOS লিঙ্কেজ আছে। এই লিঙ্কেজগুলো কোথায় কি আছে
সেটা কিন্তু তোমাদের একটুখানি মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পার্ট। এটা কিন্তু একটু দেখবে কোথায় পারক্স লিঙ্কেজ আছে, কোথায় এসএস লিঙ্কেজ আছে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন থাকে। নেক্সট আমরা চলে যাই, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। এবার আমরা চলে আসি ইনঅর্গানিকের। মোটামুটি এগুলো একটু ভালো করে দেখবে, আর রিয়াকশন গুলো বারবার বলছি লিখে লিখে প্র্যাকটিস করবে। ইনঅর্গানিক গুলো একটু তোমাদের সমস্যা হতে পারে, তোমাদের ব্যালেন্স ইকুয়েশন মনে রাখার দরকার নেই, শুধু কি প্রোডাক্ট হচ্ছে সেগুলো কিন্তু একটু মাথায় রাখলে আমার মনে হয় খানিকটা সুবিধা পাবে। এবার আমাদের আলোচনা চলে আসি আমরা বায়োমলিকুলস পার্টে। বায়োমলিকুলস পার্টে যেটা তোমাদের তিনটে পার্ট আছে, প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ডিএনএ আরএনএ, কিছু ভিটামিন এবং এনজাইম নিয়েও সেখানে আলোচনা রয়েছে। তো এখানে কি বলছে, একটা কোশ্চেন দিয়েছে, দেখো তোমরা দেখবে অ্যামিনো অ্যাসিড গুলোর ক্ষেত্রে কি হয়, খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখো অ্যামিনো অ্যাসিড গুলো তোমরা জানো যে একটা, আমি যদি একটা অ্যামিনো অ্যাসিড লিখি, একটা অ্যাসিডিক পার্ট রয়েছে, একটা বেসিক পার্ট রয়েছে। এটা অ্যাসিডিক পার্ট, এটা বেসিক পার্ট, যেহেতু লোন পেয়ার আছে। তো অ্যামিনো অ্যাসিড গুলোর আর একটা আমি যদি অ্যামিনো অ্যাসিড লিখি, এটা অ্যালানিন, আর এটা হলো গ্লাইসিন। আগে যেটা লিখেছি গ্লাইসিন, ওটা অ্যালানিন। তো এখানে একটা কোশ্চেন দেয় যে মনে রাখবে যে এগুলো হচ্ছে আলফা অ্যামিনো অ্যাসিড, কারণ যেখানে C+H লেগে আছে তার সাথে NH2 লেগে আছে, এগুলোই কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি কাজে লাগে। তো আমাদের যেটা বোঝার বিষয়, একটা কোশ্চেন এখান থেকে দেয় কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ, কোনটা অপটিক্যালি অ্যাক্টিভ নয়। মনে রাখবে গ্লাইসিন বাদে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড যেগুলো পাবে তার মধ্যে কাইরাল কার্বন পাবে, সেগুলো কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তাহলে এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, এটা অপটিক্যালি অ্যাক্টিভ নয়। আর একটা ইম্পর্টেন্ট জায়গা দেখো, এখানে একটা অ্যাসিডিক পার্ট, একটা বেসিক পার্ট রয়েছে, এবং এই কারণে দেখবে একটা পার্টিকুলার পিএইচ এ পৌঁছালে এইচটা কি হয়, এখান থেকে এখানে চলে যায়। তাহলে এইচটা যদি এখান থেকে এখানে চলে যায় তাহলে কি ঘটবে, তাহলে আমরা দেখতে পাবো, দেখো আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো এই পার্টটা নেগেটিভ হয়ে যাবে, এই পার্টটা পজিটিভ হয়ে যাবে। একে বলা হয় জুইটার আয়ন। কি বলা হবে, জুইটার আয়ন। এই জুইটার আয়ন কখন হয়, যখন সে আইসোইলেকট্রিক পয়েন্টে পৌঁছায়। তাহলে আইসোইলেকট্রিক পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের একটা পার্টিকুলার পিএইচ, যে পিএইচ এ পৌঁছালে এরকম জুইটার আয়ন ফর্ম করে। এবং জুইটার আয়নে পৌঁছালে তখন যদি আমি দুটো অপোজিট ইলেকট্রোডের মধ্যে দিয়ে রাখি, অপোজিট ইলেকট্রোডের মধ্যে যদি রাখা হয়, ধরো ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে যদি রাখা হয়, তাহলে দেখবে যে সে কারোর দিকেই দৌড়াচ্ছে না, কারণ এ দেখো দুদিকেই আর একটা প্লাস একটা মাইনাস। এই পার্টিকুলার পিএইচ যেহেতু কোনো তড়িৎ চলন দেখা যায় না, ইলেকট্রোফোরেসিস দেখা যায় না, তাই জন্য এটাকে আমরা বলছি আইসোইলেকট্রিক পয়েন্ট, একটা পার্টিকুলার পিএইচ কে ইন্ডিকেট করছে, যা একটা পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডকে আইডেন্টিফাই করতে কাজে লাগে। তো এখানে একটা কোশ্চেন আছে, দেখো আইসোলেকট্রিক পয়েন্টে গ্লাইসিনের স্ট্রাকচার কি, তাহলে এটা হবে গ্লাইসিনের স্ট্রাকচার। তো আমাদের অপশন কোনটা, এটা হবে গ্লাইসিনের স্ট্রাকচার। এখানে আরো কিছু কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে যে তোমাকে ধরো এই 6.7 দিয়েছে, তার বদলে তোমাকে দিল পিএইচটা একটু বেশি দিল, অর্থাৎ অ্যালকালি মিডিয়াম। তাহলে অ্যালকালি মিডিয়ামে কি হবে, এটা কিন্তু যেমন আছে সেরকম থাকবে, এটা শুধু অ্যানায়নিক ফর্মে চলে যাবে। এটা হচ্ছে পিএইচ যখন ওই পিএইচ এর ভ্যালু যদি মনে করো এই যে আইসোইলেকট্রিক পয়েন্টের থেকে যদি বেশি হয়ে যায়। এবার পিএইচ এর ভ্যালু যদি আইসোইলেকট্রিক পয়েন্টের থেকে কমে যায়, অর্থাৎ লো পিএইচ হয়ে যায়, তখন কি হবে, যখন অনেক লো হয়ে যাচ্ছে তখন দেখা যাবে এই ক্যাটায়নিক ফর্মে চলে যাবে। তাহলে এখানে একটা কোশ্চেন, তাহলে এখানে কোন রকম ইলেকট্রোফোরেসিস ঘটবে না, এখানে কি ঘটবে, এখানেও কার দিকে যাবে, যেহেতু মাইনাস হয়েছে অ্যানোডের দিকে যাবে, ফলে অ্যানাফোরেসিস হবে, এখানে কি হবে, ক্যাটাফোরেসিস হবে। এরকম কিন্তু কোশ্চেন থাকতে পারে, এটা একটু ভালো করে তোমাদের দেখতে হবে। আর এই পার্টিকুলার অ্যামিনো অ্যাসিডকে চেনার জন্য আমরা এই আইসোইলেকট্রিক পয়েন্টের কনসেপ্টটা কিন্তু ভাবতে পারি। নেক্সট আমরা চলে যাই, হ্যাঁ এখানে একটা কোশ্চেন দিয়েছে, দেখো সেটা তোমাদের কিসের উপর দিয়েছে, যে গ্লুকোজের একটা জায়গা তোমরা দেখবে, গ্লুকোজের যে স্ট্রাকচার এর উপর একটা কোশ্চেন দিয়েছে। দেখো খুব ইম্পর্টেন্ট পার্ট এটা, গ্লুকোজের যে সাইক্লিক স্ট্রাকচার, দেখো আমরা দেখি, এটা মনে রাখবে, CHO, এটা হলো গ্লুকোজের সাইক্লিক স্ট্রাকচার। যেহেতু এটা অ্যালডিহাইড আছে এই জন্য একটা অ্যালডো, আর 6টা কার্বন থাকার জন্য অ্যালডো হেক্সোস। এবং দেখো এখানে যে গ্রুপটা রয়েছে, এটা খুব ইউজ করি আমরা কার্বোহাইড্রেটে, দেখো
এখানে তিনটে, একটা দুটো কাইরাল কার্বন কটা আছে যদি আমরা কাইরাল কার্বনের সেন্টারগুলো বলি, এই একটা কাইরাল কার্বন, এই একটা, এই একটা, এই একটা। তো তলার যে কাইরাল কার্বনটা আছে দেখতে পাচ্ছ, তার রেসপেক্টে যদি ওইটা ডানে থাকে তাহলে হবে ডি গ্লুকোজ, আর যদি এদিকে থাকে লেফটে থাকে তাহলে হবে এল গ্লুকোজ। এর সঙ্গে কিন্তু এই ডিএল এর সাথে কিন্তু অপটিক্যাল রোটেশনের কোনো সম্পর্ক নেই, এটা মনে রাখবে যে ডি মানে এই ডান দিকের লাইটটাকে ঘোরাবে, প্লেন অফ পোলারাইজ লাইটকে ঘোরাবে, সেটা কিন্তু বলা যায় না। তো এখানে ডিএল নোমেনক্লেচার এই কার্বোহাইড্রেটগুলোর জন্য করা হয়। এই তলার যে কাইরাল কার্বন তার ওইসটা আমার ডানে থাকলে হবে ডি, আর যদি লেফটে থাকে তাহলে হবে এল। এবার এই যে স্ট্রাকচারটা দেখছো, যেটা তোমাদের চেন মানে যেটা মুক্ত শৃঙ্খল গঠন, অনেক কিছু কিন্তু এটা দিয়ে ব্যাখ্যা করা যায় না। যেমন দেখবে তোমাদের যে রিয়াকশন গুলো তোমরা পাবে, কিছু কিছু অ্যালডিহাইডে রিয়াকশন করার কথা, সেরকম বেশ কিছু রিয়াকশন দেখবে এখানে কিন্তু হচ্ছে না। কোন কোন রিয়াকশন গুলো হচ্ছে না তোমরা দেখবে, এর সঙ্গে সোডিয়াম বাইসালফাইডের অ্যাডিশন করো, হবে না। সিপ রিয়েজেন্টের সাথে রিয়াকশন করবে না। তো তখন ভাবা হলো এখানে কি হয়, একটা অন্যরকম স্ট্রাকচার পাওয়া যায়। কিরকম স্ট্রাকচার দেখো, এটার নাম হচ্ছে পাইরান। এর সঙ্গে রিজেম্বল রেখে যদি কোনো স্ট্রাকচার থাকলে পাইরানো স্ট্রাকচার। আবার যখন ফ্রুক্টোজে দেখবে, এটার নাম হচ্ছে ফিউরান। এর সঙ্গে রিজেম্বল করে যদি কোনো স্ট্রাকচার পাওয়া যায় তাহলে ফিউরানো স্ট্রাকচার। এখানে কি হয়, এই জায়গাটা খেয়াল করো, এটা নাম্বারিং করি 1 2 3 4 5 and 6। এই গ্রুপটাকে যদি আমরা একটুখানি ভেঙে লিখি তাহলে বুঝতে পারবো। দেখো, এই গ্রুপটাকে যদি আমরা এইভাবে লিখি, এই যে কম্পাউন্ডটা রয়েছে দেখো, এই কি করে, এখানে গিয়ে এখানে অ্যাটাক করে। এখানে কি তৈরি হয়, অ্যালকোহলের সঙ্গে যদি অ্যালডিহাইডের রিয়াকশন করো, অ্যালকোহলের সঙ্গে যখনই অ্যালডিহাইডের রিয়াকশন করবে তখন একটা তোমরা জানো হেমি অ্যাসিটাল তৈরি হয়। তো এখানে গিয়ে অ্যাটাক করে, ফলে এ গিয়ে পরবর্তীকালে এই এইচটা আবার এখানে জুড়ে যায়। তাহলে এর ফলে যে সাইক্লিকেশন একটা দেখো, মলিকুলটা কি সাইক্লিক হয়ে যাচ্ছে। এবং মনে রাখতে হবে এই অ্যাটাক হওয়ার সময় দেখো, এটা তো অ্যালডিহাইড গ্রুপে এরকম নিউক্লিওফিলিক যখন অ্যাডিশন হয় তখন এদিক থেকেও অ্যাটাক হতে পারে, এদিক থেকেও অ্যাটাক হতে পারে, ফলে এখানে আবার দুটো আইসোমার জেনারেট করে। একটা আইসোমার কি, এরকম দুটো আইসোমার এখানে জেনারেট করে। খুব ইম্পর্টেন্ট পার্ট এটা, দেখো একই রকম দেখতে একটুখানি পার্থক্য থাকবে, সেটা একটু খেয়াল রাখতে হবে। দেখো দুটো আইসোমেরিক ফর্ম এখানে আমরা পেতে পারি। আমি যদি নাম্বারিং করি 1 2 3 তাহলে আমরা এখানে কি পাবো, দেখো CH2H H OH H OH। এবার যদি এটা যদি তলায় যদি OH থাকে, তাকে বলা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কার্বন নাম্বার 1 2 3 4 5 6। এটাকে বলা হচ্ছে অ্যানোমেরিক কার্বন, এবং এটাকে বলছে আলফা অ্যানোমার। এটা একটা ওয়ান কাইন্ড অফ আইসোমার। আবার দেখো এখানেও একই রকম স্ট্রাকচার পাবে, শুধু পার্থক্য আমি পুরোটা লিখছি না, এখানে কি হবে ওপরে ওইস থাকবে, বাকিটা সেম। এটাকে বলবে বিটা অ্যানোমার। এই দুজনেরই অপটিক্যাল রোটেশন এটা দেখবে প্লাস, এটা যদি তুমি ভ্যালুটা দেখো দেখতে পাবে এর ভ্যালুটা কত, প্লাস 112 ডিগ্রি, এর দেখবে প্লাস 19 ডিগ্রি। তো এখানে বলছে, দেখো কোশ্চেন সেটাই বলছে যে মিউটার রোটেশন অফ গ্লুকোজ রেফার্স টু চেঞ্জ অফ স্পেসিফিক রোটেশন। দেখো স্পেসিফিক রোটেশন তো আমাদের পাল্টানোর কথা নয়। একটা পোলারিমিটার একবার দেখে গেলে ধরো ভ্যালু দেখছো এটা মিশিয়েছো 112 ডিগ্রি, তুমি যদি আধ ঘন্টা ঘুরে আসো দেখবে যে চেঞ্জ হয়ে গেল ভ্যালুটা, আরো কিছুক্ষণ ঘুরে আসো চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হতে হতে দেখলে হয়তো দেখা গেলো যে এর ভ্যালুটা 52.7 ডিগ্রিতে গিয়ে ফিক্সড হয়ে গেল। আবার যদি ওটা নিয়ে তুমি স্টার্ট করো বিটা অ্যানোমারটা, দেখবে ওখানেও তুমি ভ্যালুটা চেঞ্জ করতে করতে দেখবে বাড়তে বাড়তে এখানে গিয়ে ফিক্সড হয়ে গেল। তো কেন হচ্ছে, তার কারণটা কি বলছে দেখো, এখানে যখনই তুমি এটাকে মেশাচ্ছ, যেমন তোমরা ইকুইলিব্রিয়াম পড়েছো, এটা এদের মধ্যে একটা ট্রান্সফরমেশন হয়, যার ফলে দেখা যায় কি যে দুটোই একটা সময় আসে ইকুইলিব্রিয়াম যখন দেখবে দুটোই কিছু পরিমাণ তুমি পাবে। এই দুটোই পাওয়ার কারণে কি হচ্ছে, আমরা এই রকম একটা সিচুয়েশন পাই যেখানে একটা ভ্যালু পাচ্ছি 52.7 ডিগ্রি। এটা একটু ভালো করে দেখতে হবে। নেক্সট এই জায়গাটা তোমাদের যে ডাইস্যাকারাইডের শেপগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখবে। তোমাদের সিলেবাসে আছে মল্টোজ, তোমাদের সিলেবাসে আছে সুক্রোজ, তোমাদের সিলেবাসে আছে ল্যাকটোজ। তাহলে কোথায় কোথায় লিঙ্কেজ হয়েছে, গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা কোথায় হয়েছে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট পার্ট। দেখো এখানে 1,4 হয়েছে মল্টোজের মধ্যে, খুব ইম্পর্টেন্ট। এবং দেখো এখানে
এটা একটা যেহেতু রিডিউসিং পার্ট কিন্তু অলরেডি রয়ে গেছে। এখানে দেখো কি হয়েছে, ল্যাকটোজে কি হয়েছে, ল্যাকটোজে দেখো কোথায় জুড়েছে, দেখো বিটা ডি ল্যাকটোজের সাথে বিটা ডি গ্লুকোজের লিঙ্কেজ হয়েছে। এখানে আমাদের গ্লাইকোসাইডিক লিঙ্কেজ, জাস্ট একবার চোখে দেখে রাখবে কোথায় কোথায় লিঙ্কেজটা হচ্ছে। এখানে দেখো 1 আর 2 এর মধ্যে গ্লাইকোসাইডিক লিঙ্কেজটা হয়েছে। তাহলে মনে রাখতে হবে যে টলেন্স এবং ফিলিং সাথে যে কার্বোহাইড্রেট গুলো রিয়াকশন করে তাদের আমরা বলবো রিডিউসিং সুগার। তো সব মনোস্যাকারাইড গুলোই মনে রাখবে রিডিউসিং। ডাইস্যাকারাইডের মধ্যে আমরা মনে রাখবো যে যদি একমাত্র তোমাদের যে সুক্রোজটা হচ্ছে নন রিডিউসিং, আর ওদিকে সব পলিস্যাকারাইড গুলোই হচ্ছে নন রিডিউসিং। এটা একটু মাথায় রাখবে, অনেক সময় জিজ্ঞেস করে। তো এই গেল গ্লাইকোসাইডিক বন্ড। দেখো এখানে পলিস্যাকারাইডের স্ট্রাকচার দেখানো হয়েছে। পলিস্যাকারাইড দেখো এখানে তোমাদের যে মল্টোজের যে পার্ট সেটাই যদি আরো এক্সটেনশন হয়, মল্টোজের 1/4 পরপর পরপর যদি আমরা যদি জুড়ে দিই, দেখো এখানে এই যে এইটা পরপর পরপর যদি জুড়ে দিই তাহলে আমরা কি পাবো, অর্থাৎ আলফা ডি গ্লুকোজ যদি আমরা পরপর জুড়ে যায় 1/4 অ্যাডিশন হয়ে যায়, তখন আমরা সেটা পাচ্ছি স্টার্চ। স্টার্চের ক্ষেত্রে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে দেখো খেয়াল রাখতে হবে যে দুটো পার্ট আছে, এটা অ্যামাইলোজ যেটা স্ট্রেট চেন, আর একটা 1/6 আবার একটা ক্রস লিঙ্কেজ হচ্ছে, সেটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজের যে চেইন রয়েছে তার সাথে আয়োডিনের একটা ইনক্লুশন কম্পাউন্ড হয়, সেই জন্য ব্লু কালার হয়। তাহলে এই শেপগুলোকে একটুখানি জাস্ট দেখে রাখবে। আর সেলুলোজে কি হয়, সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের যদি আমরা পলিমারাইজ করি তাহলে এরকম সেলুলোজের স্ট্রাকচার পাবো। এবার চলে এসো কিছু ভিটামিন থেকে কিছু কোশ্চেন আছে। ভিটামিনের যে জায়গাগুলো আমাদের দেখতে হবে কিছুই নয়, আমাদের খুব সিম্পল কোশ্চেন। দেখো কোন ভিটামিনে কি কেমিক্যাল নেম, কার ইউজগুলো একটু দেখে রাখবে। আর দেখো একটা কোশ্চেন দেখা আছে ভিটামিন B12 এর মধ্যে কি আছে, কোনটার মধ্যে এর মধ্যে কি আছে, কোন এলিমেন্টে আছে। তো কোবালো সায়ামিন আমরা জানি, সায়ানো কোবালামিন হচ্ছে ভিটামিন B12 এর নাম, সায়ানো কোবালামিন। তো সেই কারণে এখানে কি আছে, কোবাল্ট এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবং তারপরে কি দিয়েছে বলো, কোনটা আমাদের বডিতে স্টোর হয় না সেরকম কোশ্চেন কিছু থাকতে পারে। অ্যাসকর্বিক অ্যাসিড তোমরা জানো ভিটামিন সি এর কেমিক্যাল নেম। এগুলো খুব সিম্পল কোশ্চেন, এগুলো তোমরা আশা করি পারবে, এরকম সোজা কোশ্চেনও কিন্তু থাকবে। আচ্ছা, স্ট্রাকচার অফ প্রোটিনের ওপর কিছু কোশ্চেন আছে। দেখো প্রোটিনের যে চারটে স্ট্রাকচার হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এবং কোয়াটারনারি। প্রাইমারিতে যে আমাদের পরপর যে জুড়ে থাকে, কিভাবে কোন অ্যামিনো অ্যাসিড পরপর পরপর যে সিকুয়েন্সে জুড়েছে সেটাই শুধু জানতে পারি, যেখানে পেপটাইড লিঙ্কেজ যারা পরপর পরপর জুড়ে থাকে। এবং বলছে যে যখন ডিন্যাচুরেশন হয় কোন স্ট্রাকচারটা নষ্ট হয়ে যায়। তাহলে ডিন্যাচুরেশনে মনে রাখবে যে প্রাইমারি স্ট্রাকচারটা শুধুমাত্র আনঅল্টার থেকে যায়, বাকি সবকটা যে কোনো স্ট্রাকচার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এখানে কোন স্ট্রাকচারটা রিমেইন আনঅল্টার, প্রাইমারি স্ট্রাকচারটা আমাদের একই থেকে যায়। এটা হলো প্রোটিনের স্ট্রাকচার। দেখো প্রাইমারি স্ট্রাকচারে কি যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি, এটাকে যখন আবার ফার্দার কয়েল হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার আলফা হেলিক্স বা বিটা প্লিটেড হতে পারে, যেখানে হাইড্রোজেন বন্ডিং এর জন্য যেটা ঘটে। এবং ফার্দার আমরা আরো যদি কমপ্লিকেটেড ফর্মে যাই, সেখানে আমরা হতে পারে তোমাদের গ্লোবুলার প্রোটিন এবং ফাইবার্স প্রোটিন। সেখানে যখন কম্বিনেশন গুলো পরপর পরপর হচ্ছে তখন কি দেখা যায়, সেখানে কিন্তু তোমাদের ডাইসালফাইড লিঙ্কেজ থাকতে পারে, তারপর তোমাদের কি বল সল্ট ব্রিজ টাইপ বন্ড থাকতে পারে, হাইড্রোজেন বন্ডিং তো থাকেই, পেপটাইড বন্ড তো থাকেই, আবার ভ্যান্ডার ওয়াল ফোর্স থাকতে পারে। তো অনেক সময় আরো কোয়াটারনারি থেকে আরো টার্সিয়ারি স্ট্রাকচার থেকে কোয়াটারনারিতে যায়, যেটা তোমার হিমোগ্লোবিনে পাবে স্পেসিফিক কতগুলো জায়গায়। এই হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এন্ড কোয়াটারনারি। এটা একটু দেখে রাখবে। আচ্ছা, এখানে একটা কলম ম্যাচিং দিয়েছে। দেখো এই কোশ্চেনটা কি, যে কোথায় আমাদের কারেক্টটা চুজ করতে বলেছে। দেখো ডিএনএ, ডিএনএ কোথায় কি বন্ড থাকে তোমাকে চুজ করতে বলেছে, খুবই সহজ। এখানে কিছু আছে আমাদের ইনঅর্গানিক সিনথেটিক পলিমার, কিছু আছে আমাদের ন্যাচারাল পলিমার। দেখো ডিএনএ তে কি থাকে, ডিএনএ তে তোমরা দেখবে ফসফোডাইএস্টার লিঙ্কেজ থাকে। আচ্ছা, নাইলন 6 6 কি থাকে, নাইলন 6 6 তোমরা দেখবে, এগুলো কিন্তু দেখবে টেরিলিন, নাইলন 6 6 খুব ইম্পর্টেন্ট। টেরিলিনে কি থাকে, পলিএস্টার বলা হয়। আর স্টার্চে কি থাকে, গ্লাইকোসাইকিডিক লিঙ্কেজ থাকে। এটা ভালো করে দেখবে। তারপরে দিয়েছে প্রোটিন কন্টেইন পেপটাইড বন্ড, ঠিক আছে। প্রোটিনে কোনটা বলেছে যে তোমাদের এখানে সাজাতে বলেছে, দেখো এটা তাহলে ফলস না ট্রু হবে, প্রোটিন কন্টেইন পেপটাইড বন্ড, ঠিক আছে। তারপর কি বলছে, গ্লাইকোসাইডিক বন্ড আর প্রেজেন্ট ইন নিউক্লিক অ্যাসিড, এটা সরি এটা ট্রু হবে, এটা ট্রু। তাহলে প্রোটিনের মধ্যে পেপটাইড বন্ড আছে, গ্লাইকোসাইডিক বন্ড আর প্রেজেন্ট ইন নিউক্লিক
অ্যাসিড না, তোমরা অলরেডি বললাম ফসফোডাইএস্টার বন্ড থাকে। তাহলে গ্লাইকোসাইডিক বন্ড কোথায় থাকে? আমাদের পলিস্যাকারাইডে থাকে। তাহলে প্রথমটা আমাদের ঠিক হচ্ছে, গ্লাইকোসাইডিক বন্ড প্রেজেন্ট ইন নিউক্লিক অ্যাসিড, এটা ফলস। তা বলছে যে কি লাস্ট কি বলছে, আর প্রথমটা কি বলছে, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ আর কম্বাইন্ড বাট ফসফোডাইএস্টার বন্ড, এটা ভুল আছে। এখানে এখানে গ্লাইকোসাইডিক বন্ড হবে, তাহলে ফলস, ট্রু, ফলস। তাহলে প্রথমটা ফলস, গ্লুকোজ অ্যান্ড ফ্রুক্টোজ আর ফর্মড বাই ফসফোডাইএস্টার বন্ড, এখানে ডাইএস্টার বন্ড দিয়ে থাকে না। পরেরটা হচ্ছে প্রোটিন কন্টেইন পেপটাইড বন্ড, ট্রু। তারপরটা কি আছে, গ্লাইকোসাইডিক বন্ড প্রেজেন্ট ইন নিউক্লিক অ্যাসিড, এটা ফলস, ট্রু, ফলস। এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় আমাদের থাকবে। এখানে জাস্ট আমরা শেপ গুলো দেখানো হয়েছে, যেটা তোমাদের অলরেডি বললাম। দেখো যেখানে এখানে তোমরা কি রয়েছে দেখো, যে ফসফোডাইএস্টার বন্ডটা কিরকম ভাবে থাকে সেখানে একবার জাস্ট দেখানো হয়েছে ছবিটার মাধ্যমে। দেখো ফসফরিক অ্যাসিড দুটো আমাদের 3 এবং 5 এর দুটো OH এর সাথে জুড়ে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করেছে ডিএনএ এর মধ্যে। আচ্ছা, এখানে হচ্ছে নাইলন 6 স্ট্রাকচার, যেটা অ্যাডিপিক অ্যাসিড এবং হেক্সামেথিলিন ডায়ামিন দিয়ে তৈরি হয়েছে। এখানে দেখো কি রকম বন্ড রয়েছে, এখানে আমাদের অ্যামাইড বন্ড রয়েছে। আর এটা দেখো টেরিন স্ট্রাকচার, ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড দিয়ে তৈরি হয়। এখানে দেখো এস্টার লিঙ্কেজ রয়েছে, আর এখানে দেখো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ রয়েছে। তাহলে এইগুলো একটুখানি এইটা হচ্ছে আমাদের, তোমরা জানো, জৈব পলিমার এগুলো। এই দুটো হচ্ছে আমাদের অর্গানিক পলিমার, যেটা নেচারে থাকে। এগুলো হচ্ছে সিনথেটিক পলিমার। তো এগুলো কিন্তু দেখতে হবে কার কি মনোমার আছে। তারপরে কোশ্চেন কি আছে বলছে, দেখো আমাদের কিছু এরকম টাইপের কোশ্চেন বলছে যে থার্মোসেটিং পলিমার আন্ডারগোস পার্মানেন্ট চেঞ্জ ইন হিটিং, ঠিক বলেছে। অন হিটিং এক্সটেন্সিভ ক্রস লিঙ্কেজ ফর্ম বিটুইন দ্য পলিমার চেন, একদম দুটোই ঠিক। অ্যাসারশন রিজন দুটোই ঠিক। তারপর বলছে হুইচ ইজ দ্য থার্মোসেটিং পলিমার, এখানে জাস্ট এটা ইনফরমেশন ব্লক, বেকেলাইট হবে যে থার্মোসেটিং পলিমার, যেখানে ফর্মালডিহাইড এবং ফিনলের মধ্যে রেজিন তৈরি হয়। দেখো এখানে দেখানো হয়েছে কিভাবে বেকেলাইটের মধ্যে যে ক্রস লিঙ্কেজটা তৈরি হয়েছে, সেই ক্রস লিঙ্কেজটা এখানে দেখানো হয়েছে। তাহলে বেকেলাইট একটা থার্মোসেটিং পলিমার। থার্মোসেটিং পলিমার কি, একবার যদি তোমাকে ইউজ করো ওটাকে তুমি রিমোল্ড করে আর তুমি নতুন কিছু তৈরি করতে পারবে না। তো এটা হচ্ছে থার্মোসেটিং পলিমার। আর যেটা বারবার ইউজ করা যায় তাকে থার্মোপ্লাস্টিক আমরা বলি। আচ্ছা, এখানে দিয়েছে কি দেখো, রাবারের কিছু আমাদের দিয়েছে, মনোমার অফ রাবার, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আমরা জানি রাবারের মনোমার, অর্থাৎ ন্যাচারাল রাবারের মনোমার হচ্ছে আইসোপিন। তো প্রথমটা আমাদের অপশন আইসোপিন, ঠিক আছে। তাহলে অপশন আমাদের কি আছে বলো, প্রথম যে অপশনটা আমাদের বলছে, দেখো আইসোপিন কোথায় আছে, কোন অপশনটা আইসোপিন আছে। তারপর বলছে এখানে ভালকানাইজেশন করার জন্য কি করা হয়, দেখো অ্যাকচুয়ালি ন্যাচারাল রাবারে কি হয়, যদি তুমি সালফার বা ওই রিলেটেড কোনো কম্পাউন্ড ইউজ করো, এখানে ক্রস লিঙ্কেজ তৈরি হয়। এই ক্রস লিঙ্কেজ তৈরি হওয়ার জন্য কি হয়, এর ইলাস্টিসিটি অনেক বেড়ে যায়। ফলে এখানে সালফার এলিমেন্ট কোথায় আছে, দেখো ওখানে সালফার আছে, আর আইসোপিন আর সালফার, তো সি হবে আমাদের অপশন। তারপরে স্ট্রাকচারটা জিজ্ঞেস করেছে, আইসোপিনের স্ট্রাকচারটা কেমন, এইটা হচ্ছে আইসোপিনের স্ট্রাকচার। আমরা যদি আইসোপিনের স্ট্রাকচারটা দেখি, তাহলে এটা হবে আইসোপিনের স্ট্রাকচার, এটা হবে আমাদের আইসোপিনের স্ট্রাকচার। তাহলে আইসোপিনের স্ট্রাকচারটা কেমন জিজ্ঞেস করেছে, দেখো কোনটার সঙ্গে তাহলে ম্যাচ করছে, আমাদের তাহলে এর সাথে ম্যাচ করছে। এবার বলছে দেখো, এবার পুরো পলিমারটা দিয়ে বলছে কোনটা ন্যাচারাল রাবার। তোমরা মনে রাখবে প্রথমত এই দুটো দেখো ক্লোরিন আছে, তাহলে ক্লোরিন থাকলে হবে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলে দিই এই প্রসঙ্গে, এটা হচ্ছে যে সিনথেটিক যে রাবার আছে সেটার নাম কি, সেটার নাম হচ্ছে আমাদের জানি নিওপ্রিন, তার মনোমার হচ্ছে ক্লোরোপ্রিন। তাহলে এই দুটো হবে না, এটা আমাদের সিনথেটিক রাবারের মনোমার। তাহলে আইসোপিন দুটোতেই আছে। এবার এই প্রসঙ্গে দেখো খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে যেখানে তোমাদের দেখো সিস একটা জায়গায় ট্রান্স হচ্ছে, দেখো খেয়াল করো। তাহলে যেখানে আমাদের ট্রান্স হচ্ছে মনে রাখবে, এটা একটা হচ্ছে আমাদের যেটা ট্রান্স আইসোমার। দেখো দুটো তোমরা খেয়াল করে দেখো, এই যে গ্রুপটা দেখো এখানে কি হয়েছে, পরপর পরপর জুড়ে গেছে, এই যে একই দিকে দেখো লিঙ্কেজটা রয়েছে। দেখো এখানে যদি পরপর জুড়ি দেখো একই দিকে পরপর লিঙ্কেজ, দেখো একটা ট্রান্স হয়েছে, একটা সিজ হয়েছে। তাহলে একটা হচ্ছে গাটা পারছে, একটা হচ্ছে আমাদের তোমাদের জানো যে যেটা হচ্ছে ন্যাচারাল রাবার। তাই এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা। গাটা পারছে হচ্ছে একটু হার্ড টাইপের, তো এই জায়গাটা একটু শেপ গুলো কিন্তু ভালো করে তোমাদের দেখতে হবে। আচ্ছা, এখানে আরো কিছু পলিমারের তোমার কলম ম্যাচিং দিয়েছে। বেকেলাইট আমরা অলরেডি আলোচনা করলাম, তবু তোমাদের একটুখানি জাস্ট বলে দেওয়ার। দেখো বেকেলাইট কি হবে, ফেনল ফর্মালডিহাইড। মনোমার গুলো জানতে হবে, নাইলন 6 কি আমরা বললাম,
অ্যাডিবিক অ্যাসিড, হেক্সামেথিলিন ডায়ামিন, বুনাএস, বিউটাডাইন স্টাইরিন, এস ইন্ডিকেট স্টাইরিন, আর টেরিলিন কি ইথিলিন গ্লাইকল এবং টেরিথ্যালিক অ্যাসিড। এটা হবে অপশন। এখানে সেপ দিয়েছে একই রকম, কোনটা এই সেপটা পেট টেরিলিন বা পেট বা পলি ইথিলিন টেরিথ্যালেট, সেটা কোনটা হবে এইটা। আর যদি কোশ্চেন দিত পলিটেট্রাফ্লুরো ইথিলিন, সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা যদি কোশ্চেনটা দিত, আমি এটাও ওই জন্য রেখেছি অপশনটাকে চেঞ্জ করে, তখন কিন্তু এই অপশনটা আমাদের হতো, এটাকে টেফলনও বলে। তাহলে এই জায়গাগুলো একটুখানি ভালো করে পলিমারের স্ট্রাকচারগুলো মাথায় রাখতে হবে। একেবারে লাস্ট বাট নট লিস্ট, যেটা নিয়ে আমাদের এখন ভাবনা চিন্তা হচ্ছে বেশি, বায়োডিগ্রেডেবল পলিমার। আমাদের এত পলিমার, পলিমার মানে তো গার্বেজ, তো পলিমারের মধ্যে আমাদের এমন কিছু ভাবা হচ্ছে যেগুলো বায়োডিগ্রেডেবল, অর্থাৎ বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ছত্রাক এদের সাথে রিয়াকশন করে প্রকৃতিতে মিশে যাবে। তো সেরকম আমাদের কিছু পলিমার তৈরি করা হয়েছে যেগুলো আমাদের খুব ইজিলি যেটা অ্যাভেলেবেল, যেমন কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এইভাবে আমাদের কিছু কমন কম্পাউন্ড হয়ে আমাদের নেচারের মধ্যে মিশে যাবে। তো বায়োডিগ্রেডেবল পলিমারের মধ্যে আমাদের যেগুলো যেগুলো এখানে কোশ্চেনটা যেমন দিয়েছে দেখো, ফলোইং পলিমার ইজ বায়োডিগ্রেডেবল পলিমার। পলিথিন আছে, পলিল্যাকটিক অ্যাসিড আছে, পলিল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড জুড়ে যে পলিমারটা তৈরি হচ্ছে পলিল্যাকটিক অ্যাসিড বলছে, এটা হবে আমাদের। এবং বাকিগুলো আছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, পলিটেট্রাফ্লুরোইথিলিন। তাহলে আমাদের অপশন কোনটা হবে? আমাদের এখানে যে অপশনটা হবে সেটা হচ্ছে পলিল্যাকটিক অ্যাসিড। আর এখানে কি হবে বলো, এখানে আমাদের এই দেখো সবকটা এখানে বলছে কোনটা বায়োডিগ্রেডেবল নয়, তাহলে নাইলন 6 বায়োডিগ্রেডেবল নয়, আর বাকিগুলো কিন্তু সবই বায়োডিগ্রেডেবল। এটা বললাম পিসিএল, পিএইচপি, বিভি এবং নাইলন 2, নাইলন 6 এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল। তাহলে কোনটা কোনটা বায়োডিগ্রেডেবল নয়, কোনটা কোনটা বায়োডিগ্রেডেবল, এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। তাহলে আশা করছি তোমরা খানিকটা উপকার পাবে। থ্যাংক ইউ সবাইকে।